আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আমাদের এই সেকেন্ড পেপার, ইকোনমিক্স সেকেন্ড পেপারের মেগা ম্যারাথন ক্লাসের দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পর্বে। সো আমরা এখন পড়ব সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়, আমরা আলোচনা করব এখনই। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা একটু সবাই শেয়ার মেনশন করে দিব। আমরা পড়বো আজকে সেটা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4। সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 আমরা আলোচনা করব শুরুতে, যেটা হচ্ছে আমাদের জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। এই টপিকটা আমরা পড়বো। ঠিক আছে, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এই টপিকটা আমরা পড়বো। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। ওকে, সবাই চলে এসেছে। আমরা একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, তোমরা একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও, যাতে সবাই চলে আসে। আমরা এখনই শুরু করে দিব সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। এটাকে আমরা বলছি জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। এই টপিকটা আমরা পড়বো আজকে এখনই। সো আমি বেশিক্ষণ সময় নিব না, জাস্ট 1 ঘন্টা সময় নিব। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে সবকিছু একটু দেখাই দিব, বুঝাই দিব। ঠিক আছে, সো বেশিক্ষণ সময় নিব না, তোমরা একটু দ্রুত চলে আসো। ইসরাত জাহান আছে, শেয়ার ডান বলছে, ওকে। তারপর রুদ্র আছে, আদব স্যার, ওকে। তারপর হচ্ছে রাফাত উদ্দিন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে ওকে, লাবণী ইসলাম আছে, কেয়ামনি আছে, আসিফ আছে, সালাম দিয়েছে। রোজ ফ্লাওয়ার আছে আমাদের সাথে, শেয়ার ডান বলছে, ওকে। একটু সবাই চলে আসো, চলে আসো, চলে আসো। হ্যালো ভাইয়া, ইস্যু আছে। ওকে, আমরা সবাই চলে আসি। আমরা পড়বো এখন জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়বো। এখান থেকে তোমাদের 2টা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। কেমন? এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টা সিকিউ আসবে। এইচএসসি 25-এর 2টা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। আছি ভাইয়া, ওকে। সবাইকে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, সবাইকে একটু শেয়ার করে দাও, সবাই দ্রুত করো। শেয়ার করে একটু শেয়ার ডান লিখো সবাই, একবার একটু কষ্ট করে শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব এখনই, বেশিক্ষণ সময় নিব না আমি। 1 ঘন্টার মধ্যে ক্লাস ক্লোজ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটু দ্রুত চলে আসি। ওকে, আমি লেকচারে চলে যাচ্ছি, তোমরা শেয়ার করতে থাকো। আমি লেকচারে চলে যাচ্ছি, আমরা মূল লেকচারে চলে যাচ্ছি। সো দেখো, এখানে যেটা করছে সেটা হচ্ছে, এখানে প্রথম বলছে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে কিছু। হ্যাঁ, সো জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যেগুলো আমাদের বিগত সালে বেশি এসেছে, এবং এগুলো যদি তোমরা একটু ভালো করে পড়তে পারো, আশা করি এই চ্যাপ্টার থেকে আর জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে না, এগুলো দিয়ে হয়ে যাবে, কভার হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। সো অনুধাবনমূলক প্রশ্ন এগুলো একটু দেখবা তোমরা, এখানে 9টা প্রশ্ন আছে, এগুলো একটু ভালো করে দেখবা, আশা করি এটাই হয়ে যাবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেমন আমাদের জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার ইত্যাদি। এই সূত্রগুলো থেকে আমাদের একটা পরীক্ষা প্রশ্ন আছে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এখান থেকে পরীক্ষা আসতে পারে। তারপর ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, আর মোস্ট প্রবলি মানে আত্মকর্মসংস্থান বা মানব সম্পদ উন্নয়ন, সেখান থেকে আসতে পারে, তবে এটা একদম যে আসবে এমন কম্পালসারি না, এরকম আর কি। হ্যাঁ, এই টপিকগুলো একটু ভালো করে দেখবা। তো আমরা চলে আসি আমাদের প্রথমে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে কিছু এখানে ইনফরমেশন, মানে থিওরিটিক্যাল কথাবার্তা আছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে জনসংখ্যার পরিমাপ সম্পর্কে কথা বলতে। আমাদের আসলে জনসংখ্যা সম্পর্কে জানতে হয় একটা দেশের, এই জন্য কারণ একটা দেশের যদি আমরা অর্থনৈতিক সমৃদ্ধি করতে চাই, অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, আগে সেই দেশের জনসংখ্যার উন্নয়ন করতে হবে। সেই দেশের জনসংখ্যা যদি আমরা উন্নয়ন করতে পারি, তখন আসলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় আর কি, বুঝছো? তো সেটার জন্য আমাদের সেই দেশের জন্মহার কেমন, মৃত্যুহার কেমন, কি পরিমাণ মানুষ কত বছর বেঁচে থাকতেছে, সবকিছু আমাদের জানতে হয়। আর এরকম জানার জন্য, মানে একটা দেশের জনসংখ্যা সম্পর্কে তথ্য জানার জন্য 4টা পদ্ধতি আছে। এক, আদমশুমারি পদ্ধতি, অর্থাৎ আমাদের জনজনে গিয়ে গণনা করা পদ্ধতি আর কি, বাড়িতে বাড়িতে গিয়ে, যেটাকে আমরা বলি আদমশুমারি পদ্ধতি বা জনশুমারি পদ্ধতি। এটাকে আদমশুমারি বলা হয়, জনশুমারি বলা হয় বর্তমান নাম। অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণ, যেমন ধরো ভোটার হালনাগাদ,
জন্ম নিবন্ধন, এগুলোকে আমরা বলি অত্যাবশ্যকীয় তালিকাভুক্তিকরণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। 2 নম্বর হচ্ছে নমুনা জরিপ। নমুনা জরিপ মানে হচ্ছে, মনে করো আমি একটা দেশের সব মানুষ ইনফরমেশন নিতে চাচ্ছি, এটা একটা দেশ, তো সব জায়গায় গিয়ে আমি ইনফরমেশন নেওয়াটা আমার জন্য কষ্ট। তো আমি যেটা করতে পারি, এই দেশের বিভিন্ন জায়গায় গিয়ে খন্ড খন্ড চার প্রান্তে গিয়ে আমি ইনফরমেশন গুলো ওইখানে যে মানুষ আছে সেই মানুষগুলো ইনফরমেশন কালেক্ট করে আমরা আসলে একটা অ্যারাউন্ড একটা গড় বিষয় আমরা বলতে পারি যে আসলে স্যাম্পল নিয়ে আর কি, হ্যাঁ, এটাকে আমরা বলি নমুনা জরিপ, অর্থাৎ নমুনা নিয়ে। যেমন তোমরা এখানে আমার সাথে প্রায় 260 জন যুক্ত আছো, আমি সবার ইন্ডিভিজুয়ালি তোমাদের বয়স জিজ্ঞেস করতে গেলাম, একজন জিজ্ঞেস করতে আমার অনেকক্ষণ সময় লাগবে। এটা না করে আমি র্যান্ডমলি এখানে 10 জনকে আমি সিলেক্ট করলাম র্যান্ডমলি, এবং তাদের বয়স জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে আমি দেখলাম যে তোমাদের গড় বয়স হচ্ছে 18 বছর। কথা বুঝবা? তাহলে র্যান্ডম যেটা সিলেক্ট করছি সেটা কিন্তু তোমাদের সবার যদি আমি গড় বয়স বের করতাম সেটাও কিন্তু মোটামুটি কাছাকাছি হইতো, কারণ আমি র্যান্ডম সিলেক্ট করছি। এই যে র্যান্ডম সিলেক্ট করে এটাকে বলা হয় স্যাম্পল নেওয়া, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে আমি 10 জনকে স্যাম্পল নিছি, তারপর আমি কি করছি, আমার ইনফরমেশনটা বের করার চেষ্টা করছি, সেটাকে বলা হয় নমুনা জরিপ। অর্থাৎ নমুনা জরিপের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে তথ্য সংগ্রহ পদ্ধতি 4টা: আদর্শবাড়ি, অত্যাবশ্যক তালিকাভুক্তিকরণ, নমুনা জরিপ, আর হচ্ছে প্রাক্কলন। প্রাক্কলন মানে হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে, হ্যাঁ, ওই যে গড়, মধ্য, প্রচুরক, ইন্টিগ্রেশন, রিগ্রেশন, এই ধরনের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যদি তথ্য সংগ্রহ করি সেটাকে বলা হবে প্রাক্কলন পদ্ধতি, মানে বিভিন্ন সূত্রের মাধ্যমে, হ্যাঁ, আমরা যদি করি সেটাকে বলা হয় প্রাক্কলন পদ্ধতি। আবার এই যে আদমশুমারি পদ্ধতি বলছি, এই আদমশুমারি পদ্ধতি আবার 4টা আছে, 4টা ওয়েতে আদমশুমারি করা হয়। জনগণের গণনা করা হয় 4টা পদ্ধতির মাধ্যমে: এক, প্রত্যক্ষ গণনা, যেটা বাড়ি বাড়ি গিয়ে করা হয়; পর গণনা, যেটা সংবাদদাতা বা ডাকযোগের মাধ্যমে করা হয়, অর্থাৎ সরাসরি আমরা বাড়িতে বাড়িতে না গিয়ে জনগণের গণনা করা হয় 4টা পদ্ধতির মাধ্যমে। এক, প্রত্যক্ষ গণনা, যেটা বাড়ি বাড়ি গিয়ে সাউন্ডটাই ইকো বেশি, কি বলো, সংবাদদাতা বা ডাকযোগের মাধ্যমে করা হয়, অর্থাৎ সরাসরি আমরা বাড়িতে বাড়িতে না গিয়ে, ঠিক আছে আছে মনে হয়, সাউন্ডটাই ইকো বেশি, কি বলো। ঠিক আছে, তো সাউন্ড তো ঠিক আছে। তাহলে কি বলছি, আমরা বলছি প্রথম গণনা মানে হচ্ছে জনে জনে গিয়ে গণনা করা, সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে করা। আর পর গণনা হচ্ছে আমরা সরাসরি যাবো না বাড়িতে বাড়িতে, কিন্তু কারো মাধ্যমে আমরা হচ্ছে কি পাবো, যে সংবাদগুলো নিব, সেটাকে আমরা বলি সংবাদদাতা বা ডাকযোগের মাধ্যমে নেওয়া। 3 নম্বর হচ্ছে প্রকৃত গণনা। প্রকৃত গণনা মানে হচ্ছে বর্তমান ঠিকানা অনুযায়ী তোমাকে কাউন্ট করবে। যেমন তোমার বাড়ি, মনে করো তোমার বাড়ি হচ্ছে বরিশালে কিন্তু তুমি থাকো ঢাকাতে, তাহলে তোমাকে ঢাকার মানুষ হিসেবে কাউন্ট করবে এবং ঢাকাতেই তোমাকে গণনা করবে, সেটাকে বলা হয় প্রকৃত গণনা। আর বৈধ গণনা হচ্ছে তোমাকে বরিশালের মানুষ হিসেবে গণনা করবে এবং তোমাকে বরিশালেই সেখানে তোমাকে নিবন্ধন করবে, সে অনুযায়ী করলে সেটাকে আমরা বলি বৈধ গণনা। ওকে, তাহলে আমরা বলছি তথ্য সংগ্রহ পদ্ধতি 4টা, আদমশুমারি গণনা পদ্ধতি আবার কয়টা? 4টা: প্রত্যক্ষ গণনা, পর গণনা, প্রকৃত গণনা এবং বৈধ গণনা। এই তারপর আমরা চলে আসি পরবর্তী টপিক। এরপর এখানে কখন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছে সেটা এখানে লেখা আছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছিল হচ্ছে 1974 সালে, এরপর লাস্ট 2023 সালে হয়েছে লাস্ট আদমশুমারি পদ্ধতি, এবং সেটা 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে, এটা মনে রাখবা। এরপর আস্তে আস্তে আমাদের সূত্র, এখানে টোটাল কয়টা, 8টা কি 9টা সূত্র আছে, 8টা সূত্র। ওগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে মূলত কিছু ইনফরমেশন বের করতে হয়। যেমন ধরো স্থূল জন্মহার বা অশোধিত জন্মহার আমরা যদি বের করতে চাই, স্থূল জন্মহার বা অশোধিত জন্মহার, সেই সূত্র হচ্ছে সিভিআর, যেটাকে আমরা বলি ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট, এটা সময় রাখবা হ্যাঁ পরীক্ষা হলে, কারণ এটা না পড়লে অনেক সময় পরীক্ষায় গোলমাল পাকায় ফেলবা। সিডিআর মানে হচ্ছে ক্রুড বার্থ রেট। তো একটা দেশের যে জন্মসংখ্যা সেটাকে আমরা যদি সে দেশের পপুলেশন দ্বারা ভাগ করি তাহলে আমাদের সিভিআর পাওয়া যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, মনে করি 2020 সালে বাংলাদেশের জন্মসংখ্যা হচ্ছে, জীবিত জন্মগ্রহণ করছে শিশু, সেটা হচ্ছে 20 লক্ষ, এবং বাংলাদেশের জনসংখ্যা দেওয়া আছে তখন মনে করো 16 কোটি, এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে সিভিআর বের করো, তাহলে আমরা কেমনে বের করতে পারি, আমরা এখানে সিভিআর বের করতে পারি, উপর হবে জন্মসংখ্যা অর্থাৎ 20 লক্ষ হবে, উপরে শূন্য লিখতে ভুল করিও না, ঠিক আছে, আর নিচে হবে হচ্ছে 16 কোটি। এই যে 16 কোটি লিখতে অনেকে ভুল করে ফেলো, হ্যাঁ, তো শূন্য একটু বি কেয়ারফুল থাকতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 16 কোটি, ঠিক আছে। এটাকে ভাগ করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, মনে থাকবে। তাহলে আমাদের আনসার বের হবে, 20 কে তুমি যদি ভাগ করে দাও তাহলে আনসার কত বের হয় একটু বের করো তো। 20 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করলে 12 দশমিক সামথিং আসতে পারে, 12.5 মনে হয়,
এখানে জন লিখবা। হ্যাঁ, অর্থাৎ 12.5 জন হচ্ছে প্রতি 1000 জনে জন্মগ্রহণ করে 12.5 জন। প্রতি 1000 জন জন্মগ্রহণ করে কতজন? 12.5 জন। এটা হচ্ছে আমাদের স্থূল জন্মহার। এখানে আরেকটা বিষয় বলি, পরীক্ষা একটু তোমাদেরকে ঘুরাই দিতে পারে, সেটা হচ্ছে মোট যে জনসংখ্যা দেওয়া আছে, এই যে মোট জনসংখ্যা দেওয়া আছে, এটা এখানে 16 কোটি না দিয়ে বলতে পারে যে 160 মিলিয়ন বলতে পারে। এখন স্যার 160 মিলিয়ন মানে কি? যেটা বলবে, যত মিলিয়ন বলবে তার সাথে 10 লক্ষ গুণ করে দিবা। কারণ হচ্ছে 1 দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ। কারণ হচ্ছে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তো 160 মিলিয়ন মানে হচ্ছে 160 into 10 লক্ষ, তার মানে 160 এর সাথে 10 টাকা গুণ করে দিলে এই শূন্যটা এটার সাথে বেড়ে যাবে আর কি। তাহলে 0 0 0 0 0 0 0, তার মানে হচ্ছে 16 কোটি। কত কোটি? 16 কোটি। মনে থাকবে? বুঝছি আমরা? স্যার অ্যাড প্রচুর আসতে, এটা বন্ধ করিয়েন। তুমি বারবার লাইভ ক্লাস থেকে বের হচ্ছে, সেজন্য আসতেছে তোমার থেকে। ক্লাস থেকে বের হচ্ছে কেন? বুঝছে? তাহলে এটা আমরা করছি কি? অশুদ্ধ জন্মহার বা স্থূল জন্মহার করছি। ওকে, 2 নম্বরে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার আমরা কেমনে বের করবো। জাস্ট আগে সিম্পল, আগের মতো সূত্র, শুধুমাত্র সিবিআর জায়গায় সিটার হবে আর এখানে বি এর জায়গায় ডি হবে। অর্থাৎ টোটাল যে মৃত্যুবরণ করে একটা দেশে, সেই মৃত্যুর সংখ্যাকে পপুলেশন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিরিয়ার। তাহলে এখানে মৃত্যুগ্রহণ করছে 16 লক্ষ। হ্যাঁ, 16 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে এবং বাংলাদেশের মানুষ আছে 16 কোটি। 16 কোটি, তাহলে আনসার কি হবে? ইন্টু 1000 হবে। 1000 মনে রাখবে, এগুলো স্থূল জন্মহার মৃত্যুহার, এগুলো 1000 জনে বের করতে হয়। হ্যাঁ, তাহলে আনসার হবে 10 জন। অর্থাৎ প্রতি 1000 জনে 10 জন মানুষ কি করছে? এখানে মৃত্যুবরণ করছে। ঠিক আছে? তাহলে স্থূল জন্মহার যেমন, মৃত্যুহারে সেম। জন্মহারের ক্ষেত্রে এখানে জনসংখ্যা ছিল, পপুলেশন ছিল, টোটাল পপুলেশন ছিল। এখানেও সেম। এখানে টোটাল হচ্ছে বাংলাদেশে মৃত্যুবরণ করছে 16 কোটি মানুষ, সরি 16 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এবং বাংলাদেশে ওই সময় জনসংখ্যা ছিল 16 কোটি। তাহলে 16 লক্ষকে 16 কোটি দিয়ে ভাগ করে দিব, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলে আমাদের কি বের হয়ে যাবে? সিরিয়ার বের হয়ে যাবে, ক্রুড ডেথ রেট বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা গেল। এরপর আসতেছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার, যেটাকে আমরা বলি নরমাল গ্রোথ রেট। স্বাভাবিক বৃদ্ধির হারটা কি? স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে জন্মহার থেকে মৃত্যু হারের যে পার্থক্য, সেটাকে বলা হয় স্বাভাবিক বৃদ্ধির হার। তবে এখানে একটা কাজ করছে, জন্মহার মানে সিভিয়ার, মৃত্যুহার মানে সিরিয়ার, এই দুইটার পার্থক্য করে সেটাকে 1000 দিয়ে বা 100 দিয়ে গুণ করেছে। স্যার কেন? কারণ এই স্বাভাবিক বৃদ্ধির হারটা করা হয় সাধারণত প্রতি 100 জনে বা পার্সেন্টেজে চিন্তা করা হয়, এবং এখানে 1000 দিয়ে ভাগ করার কারণ কি? কারণ এই জন্মহার এবং মৃত্যুহারের সাথে 1000 গুণাকার থাকে তাই। যেমন ধর এখানে বলছে 2016 সালে বাংলাদেশের জন্মহার ছিল 18.8 এবং মৃত্যুহার 5.1। তো এই যে 18 লিখছে, এই 18 সাথে কিন্তু 1000 গুণাকার আছে। যেমন একটু আগে আমরা যেটা করছি, আমাদের সিবিআর বের হয়েছিল একটু আগে 12.5, এই যে 12.5 লিখছে এখানে কিন্তু 1000 গুণাকার আছে। আবার সিডিআর আমরা বের করছি একটু আগে 10, এখানে কিন্তু 1000 গুণাকার আছে। তো এখন যদি আমরা এখন এনজিআর মানে নরমাল গ্রোথ রেট যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই সিবিআর থেকে সিডিআর বাদ দিতে হবে, অর্থাৎ 12.5 মাইনাস 10 বাদ দিব এবং আমরা 1000 দিয়ে ভাগ করব। কেন 1000 দিয়ে ভাগ করব? কারণ ওই যে 1000 দিয়ে গুণ করছিলাম এই দুটোর সাথে, আগে সেটাকে ক্যান্সেল করতে হবে এই জন্য, কারণ আমরা এই এনজিআরটা করে থাকি 100 জনে, সেজন্য আমরা আগে ক্যান্সেল করার জন্য বিয়োগ করে বিয়োগফলকে 1000 দিয়ে ভাগ করছি এবং শেষে 100 দিয়ে গুণ করতেছি। কেন? কারণ এই এনজিআরটা বের করা হয় 100 জনে পার্সেন্টেজে, সেজন্য। তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে 12.5। এটা বিয়োগ করলে তারপর মানে তাহলে এটা দিয়ে বিয়োগ করলে হবে 2.5, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয় একটু বের করে দেখাও তো তোমরা আমাকে, কত হয়? তাহলে আনসার হবে হচ্ছে 2.5 ইনটু ভাগ 1000 ইনটু 100, তাহলে আনসার হবে 0.25। হ্যাঁ 0.25, এটা হচ্ছে আমাদের এনজিআর বের হবে। পারবো? ওকে, তাহলে আমরা এনজিআর পেয়ে গেলাম। চলে আসি এর পরবর্তীতে। এখন আমরা করবো এনজিআর পড়বো পিজিআর মানে পপুলেশন গ্রোথ রেট। একটু আগে করছি নরমাল গ্রোথ রেট, এখন করবো পপুলেশন গ্রোথ রেট। সো এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এটা আগের মতো সূত্র, শুধুমাত্র কি জন্মহারের সাথে একটা এক্সট্রা জিনিস,
এবং মৃত্যু হারের সাথে একটা এক্সট্রা জিনিস যোগ করতে হবে, এক্সট্রা দিয়ে ভাগ 80 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এক্সট্রা জিনিসটা কি? বহিরাগমন। কি বলো? বহিরাগমন যোগ করতে হবে জন্মহারের সাথে। এই যে বহিরাগমনটা যোগ করতে হবে জন্মহারের সাথে, এবং বহির্গমনটা মৃত্যু হারের সাথে যোগ করতে হবে। বহিরাগমন মানে হচ্ছে এই যে এখান থেকে পড়বা আগমন থেকে আগমন। আগমন মানে হচ্ছে মানে বহিরাগমন মানে হচ্ছে যেই পরিমাণ মানুষ বাইরের দেশ থেকে স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে চলে আসবে বাংলাদেশে বসবাসের জন্য, সেটাকে আমরা বলি বহিরাগমন। ঠিক আছে? তো এটা জন্মহারের সাথে যোগ হয়, কারণ জন্ম হলে মানুষের সংখ্যা বাড়ে, আর বহিরাগমন হলে বাইরের দেশ থেকে আগমন করলে মানুষ আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে, সেজন্য এটা যোগ করব। মাইনাস মৃত্যুহার। মৃত্যুহার মানে হচ্ছে মানুষ কমে যাবে, এবং বহির্গমন হচ্ছে মানুষ কমে গেলে, মানে স্থাপিত অস্থাপিত যদি মানুষ বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে যায়, সেটাকে আমরা বহির্গমন বলে থাকি। তো এই যে র্যাপ আছে না, এই যে র্যাপ দেখে মনে রাখতে পারবা, র্যাপটা হচ্ছে বিমান। ঠিক আছে? এই যে বিমান, বিমান কি করতেছে? বিমানে করে মানুষ উড়ে চলে যাচ্ছে বাইরের দেশে। ঠিক আছে? এই যে একটা বিমান আঁকি না আমরা, এই যে একটা বিমান, তো এই বিমানে করে মনে করো যে বাইরের দেশে মানুষ কি হয়ে গেছে? উড়ে চলে যাচ্ছে, সেটা বোঝাচ্ছে। বুঝছো? তাহলে এই বিমানটা দেখতে কিসের মতো? এই যে একটা কিসের মতো লাগতেছে তোমার? হচ্ছে এই র্যাপটার মতো না? তার মানে এই র্যাপ ওয়ালা যেটা আছে সেটা হচ্ছে মৃত্যু হারের সাথে যোগ করবো, মানে বিমানে করে মানুষ উড়ে যাচ্ছে। উড়ে গেলে যেমন মানুষ কি হয়ে যায়? কমে যায়। ঠিক সেম ভাবে মৃত্যু হলে মানুষ কমে যাবে, তো সেটা যোগ হবে এটার সাথে। আর এখান থেকে মনে রাখবা, এটা হচ্ছে মনে রাখবা এই যে আগমন থেকে, আগমন হলে মানুষ বাড়বে। ঠিক আছে? সেটা জন্মহারের সাথে যোগ, আর চলে গেলে সেটা মৃত্যু হারের সাথে যোগ। 1000 দিবা 80 দ্বিগুণ। তাহলে এখানে একটা এক্সাম্পল হিসেবে 2016 সালে বাংলাদেশের জন্মহার দিছে এত, মৃত্যুহার এত, বহিরাগমন 2। হ্যাঁ, বহিরাগমন দেওয়া আছে 2 এবং বহির্গমন দেওয়া আছে 3। তাহলে আমি একটু, তাহলে এটা তোমরা একটু কি বের করে দিবা আমাকে পিজিআর বের করে দিবা। ঠিক আছে? তাহলে কি হবে? উত্তর হবে এরকম। তাহলে পিজিআর আমরা লিখতে পারি, তাহলে জন্মহার হচ্ছে 19.2 যোগ এটার সাথে বহিরাগমন হচ্ছে 2, ওকে, প্লাস সরি মাইনাস, হ্যাঁ মাইনাস হবে এখানে। তারপর হবে হচ্ছে মৃত্যুবরণ করছে 5.5 এবং চলে গিয়েছে বাংলাদেশ থেকে বাইরের দেশে, সেটা হচ্ছে 3 হবে। হ্যাঁ, তাহলে 3 লিখলাম। ঠিক আছে? বহির্গমন হয়েছে 3। তাহলে আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে আমরা গুণ করব, তাহলে আনসার বের হয়ে যাবে। কত হয়? একটু আনসার বের করে দেখি সবাই। হয়েছে? $1.27 দেখতে পাচ্ছি আমরা আনসার। 1.27 বলতেছে অনেকে, 1.27। তাহলে এত জন আমাদের হচ্ছে কি, আমাদের কি হয়েছে, মানে জনসংখ্যার বৃদ্ধি হার হচ্ছে প্রতি 100 জনে 1.27 জন। ঠিক আছে? পার্সেন্ট লিখতে পারবা, তবে জন লিখো। এখানে তুমি আনসার গুলো 1 থেকে 4 যে সূত্র আমরা লিখতেছি সবগুলোতে জন লিখলে কোনো সমস্যা হবে না। 1000 যেটা গুণ আছে সেটা জন লিখতে পারবা, এটা তো তুমি জন লিখতে পারবা। ঠিক আছে? তো কনফিউজড হবে না আর কি পরীক্ষার হলে। হচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যাচ্ছি এরপরে। তো এটা গেল। এরপর আছে 4 নম্বর 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র হচ্ছে ZPG, যেটাকে আমরা বলি জিরো পপুলেশন গ্রোথ। এটা কোনো সূত্র না, এটা একটা টার্ম বলতে পারো। কেমন? একটা দেশের জন্মহার আর মৃত্যুহার যদি বিয়োগফল 0 হয়, অর্থাৎ মনে করো একটা দেশে জন্মগ্রহণ করছে 10 জন মানুষ, মৃত্যুবরণ করছে 10 জন মানুষ, তাহলে আমি যদি বলি জনসংখ্যা বৃদ্ধি পাইছে কত, তাহলে 10 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে আসতে হবে 10 থেকে 10 বিয়োগ করলে হবে 0। এটাকেই বলা হয় ZPG, অর্থাৎ জন্মহার আর মৃত্যুহার থেকে বিয়োগফল, জন্মহার আর মৃত্যু হলে বিয়োগফল যদি 0 হয়, সেটাকে আমরা বলি ZPG বা জিরো পপুলেশন গ্রোথ। ঠিক আছে? তাহলে ZPG বা জিরো পপুলেশন গ্রোথ মানে বুঝছো, জন্মহার আর মৃত্যুহার যদি সেম হয়, সেটাকে আমরা বলি ZPG বা জিরো পপুলেশন গ্রোথ বলে থাকি। ওকে, এইটা গেল, এটা 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, যেটাকে আমরা বলি ডেনসিটি অফ পপুলেশন বা জনসংখ্যার ঘনত্ব আমরা কেমনে বের করব। ঠিক আছে? ডেনসিটি অফ পপুলেশন বা জনসংখ্যার ঘনত্ব মানে হচ্ছে, আমরা বলতে পারি যে একটা দেশের টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা যদি ভাগ করা হয়, তখনই আমাদের ডেনসিটি অফ পপুলেশন পাওয়া যাবে বা ডিবি পাওয়া যাবে। যেমন বলছে 2023 সালে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,51,58,616। এটা হচ্ছে বাস্তব জনসংখ্যা, এবং এটা কিন্তু সত্যি। হ্যাঁ, বাংলাদেশে 2023 সালে যে আদমসভা রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,51,58,616, এবং মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমি যদি বলি ডেনসিটি অফ পপুলেশন বের করো, ডিপি বের করো, ডিপি তাহলে কি, টোটাল পপুলেশনকে 16,51,58,616 এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 1,47,570 বর্গ কিলোমিটার দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ,
মানে ডেন্সিটি পপুলেশন বলতে বোঝানো হয় প্রতি বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার বোঝো তো না, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এটাকে বলা হয় 1 বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার জায়গায় যতজন মানুষ বসবাস করে সেটাকে বলা হয় ডেন্সিটি পপুলেশন সেই দেশের। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাব যে ডিপি সমান হচ্ছে, এটাকে যদি ভাগ করো কত হয় দেখো, কত হয়, টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আনসার বের হয়ে যাবে টোটাল পপুলেশন টোটাল এরিয়া ভাগ করা, আনসার হয়ে যাবে 1119 জন বা 20 জন বলতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেন্সিটি অফ পপুলেশন বাংলাদেশের। তাহলে গেল 6 নাম্বারটা। চলে আসে আমরা 7 নাম্বার 8 নাম্বার সূত্র একটু দেখি। 7 নাম্বার সূত্র হচ্ছে নিট অভিবাসন। আর নিট অভিবাসন মানে হচ্ছে আমাদের দেশে যেই পরিমাণ মানুষ আসতেছে, ইন মাইগ্রেশন হচ্ছে, সেখান থেকে যে পরিমাণ মানুষ চলে যাচ্ছে, আউট মাইগ্রেশন হচ্ছে, এটার পার্থক্যকে আমরা বলে থাকি এনএম বা নিট অভিবাসন। তাহলে নিট অভিবাসন মানে হচ্ছে, অভিবাসন মানে কি, যে নিট অভিবাসন বলতে বোঝানো হচ্ছে আমাদের ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে, বা বহির্গমন থেকে বহির্গমন বাদ দিলে, বা অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা বাদ দিলে। অভিবাসীর সংখ্যা মানে হচ্ছে কি পরিমাণ মানুষ বাংলাদেশে আসতেছে বাইরের দেশ থেকে, দেশান্তর মানে হচ্ছে কি পরিমাণ মানুষ দেশান্তরিত হয়ে বাইরের দেশে চলে যাচ্ছে। এটা পার্থক্য আমরা বলতে পারি এনএম বা নেট মাইগ্রেশন। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এনএমআর বা নেট মাইগ্রেশন রেট, এনএমআর। এটা সূত্রটা কি, এটা হচ্ছে আই মাইনাস ও ডি, আই থেকে ও বাদ দিব এবং টিপি দিয়ে ভাগ, টোটাল পপুলেশন দিয়ে ভাগ 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা হচ্ছে নিট অভিবাসন হার, এটা একটা বিষয়, হার বললে তখন হচ্ছে টোটাল পপুলেশন দ্বারা ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। আর শুধু যদি বলে নিট অভিবাসন, তাহলে সেটা আই থেকে ও বাদ দিলে হয়ে যাবে। তাহলে শুধু অভিবাসন বলে, নিট অভিবাসন বললে আই থেকেও বাদ দিব, আর নিট অভিবাসন হার বললে তখন আই থেকেও বাদ দিতে হবে, টোটাল পপুলেশন দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। আমরা একটা একটা করি, প্রথম আসে এনএম বের করি, নিট অভিবাসন বের করি। তাহলে আই মাইনাস তো এখানে বলছে 2014 সালে বাংলাদেশের বহিরাগমন মানে বাইরের দেশ থেকে আগমন হয়েছে মাত্র 95,000 মানুষ, আর চলে গিয়েছে 5,37,000। তাহলে আমি যদি বলি এনএম বের করো, তাহলে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিতে হবে। ইন মাইগ্রেশন হয়েছে কত, মাত্র 95,000 বাংলাদেশের মানুষ আসছে, আর চলে গেছে কত, 5,37,675 জন চলে গিয়েছে। তাহলে এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, 35, এই জায়গাটা বাদ দিলে আনসার বের হবে কত, মাইনাস 4 লক্ষ কত বের হয়, আমরা বলতে পারি 5,37,675 মাইনাস 95,000। তাহলে মাইনাস 4,42,000, 4,42,675, এটা হচ্ছে আমাদের এনএম এর মান বের হয়েছে, মাইনাস ঋণাত্মক। ঠিক আছে, আবার আসো পরটা যদি আমরা করি, এনএমআর যদি বের করি, এখানে সেম বহিরাগমন দিছে এটা, বহির্গমন দিছে এটা, এবং জনসংখ্যা দিয়ে দিচ্ছে বাংলাদেশে, জনসংখ্যা 16 কোটি, কারণ এখানে জনসংখ্যা লাগবে এই নিট অভিবাসন হার বের করতে হলে। ঠিক আছে, তাহলে 16 কোটি দিচ্ছে। তাহলে আমরা যদি এনএমআর বের করি, এনএমআর যদি বের করি আমরা, তাহলে আই মাইনাস ও ডিভাইডেড বাই টিপি ইন্টু 1000, হ্যাঁ 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে আই মাইনাস ও এই দুটো বিয়োগফল কিন্তু জানা আছে। আচ্ছা আমি আবার বসাই, 95,000 মাইনাস 5,37,000, 5,37,675, ঠিক আছে, এর দ্বারা বিয়োগ করবো, টোটাল পপুলেশন দ্বারা ভাগ, টোটাল পপুলেশন হচ্ছে 16 কোটি, 16 কোটি দ্বারা ভাগ করবো এবং 1000 দিয়ে গুণ করবো। তাহলে আনসার কত হয় একটু বের করবা, 1000 দিয়ে বের করলে আনসার কত হয়, এটার আনসার কত হয় তোমরা একটু করো তো। তাহলে এটা উপরে আসতেছিল, এটাকে ভাগ করতে হবে, ভাগ 16 কোটি ইন্টু 1000, তাহলে মাইনাস আসবে মাইনাস 2.77 বলতে পারো, মানে মাইনাস 2.77 বলতে পারো। হ্যাঁ, এটা আসছে। তাহলে খেয়াল করবা আমাদের এনএম, হ্যাঁ আমাদের এনএম সেটা মাইনাস আসছে, এনএম আরও কি আসছে, মাইনাস এসেছে।
তো এনএম এবং এনএমআর ঋণাত্মক আসলে এটা তারা একটা জিনিস ইন্ডিকেট করতেছে। সেই ইন্ডিকেটটা কি জানো? মনে রাখবা। তাহলে এটা এটা মাইনাস আসার কারণ কি? এটা মাইনাস আসার কারণ কি? কারণ হচ্ছে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বড় হয়ে গেছে, অর্থাৎ আমাদের বাইরের দেশ থেকে এসেছে কম, চলে গেছে বেশি। এখন তোমরা আমাকে বলো, কম পরিমাণ আসছে, চলে গেছে বেশি কেন বাংলাদেশ থেকে? কারণ আমরা অনুন্নত দেশ। আমরা যদি উন্নত দেশ হইতাম, আমাদের দেশ থেকে বাইরের দেশে বেশি চলে যাইতো না, আমাদের দেশ থেকে বাইরের দেশে কম পরিমাণ চলে যাইতো, বাংলাদেশে আসতো বেশি পরিমাণ। তাই উন্নত দেশের ক্ষেত্রে এই এনএমটা ধনাত্মক হয়, উন্নত দেশের ক্ষেত্রে উন্নত। আর অনুন্নত বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এনএম বা এনএমআর সেগুলো ঋণাত্মক হবে। যেমন বাংলাদেশে অলওয়েজ এনএম এবং এনএমআরটা ঋণাত্মক হয়, কিন্তু আমেরিকা যদি বলো সেক্ষেত্রে অলওয়েজ সেটা ধনাত্মক হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। আমরা গরিব। এরপর চলে আসো, আমরা এখন পড়বো যেটা, সেটা হচ্ছে জনসংখ্যার তত্ত্বগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, বেশি সময় নিব না, এই যে আমরা খুব দ্রুত পড়তেছি। জনসংখ্যার তত্ত্বের মধ্যে দুইটা জনসংখ্যার তত্ত্ব কাকে বলে শোনো। জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, যেমন জনসংখ্যা বৃদ্ধির কারণ, এখানে একটা কমা দাও, ফলাফল, নিয়ন্ত্রণের উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে বলা হয় জনসংখ্যার তত্ত্ব। অর্থাৎ একটা দেশে কেন জনসংখ্যা বাড়তেছে, ফলাফল কি, বাড়ার ফলে কি হচ্ছে, এবং নিয়ন্ত্রণ কেমনে করব, এই সম্পর্কিত তত্ত্ব যেখানে আলোচনা করা হয় সেগুলোকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। তাহলে জনসংখ্যার সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণ উপায়, ফলাফল, নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি নিয়ে যে তত্ত্ব আলোচনা করা হয় তাকে আমরা বলি জনসংখ্যার তত্ত্ব। এই জনসংখ্যার সম্পর্কিত দুইটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে, একটা ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব, একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে। ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে জানার আগে আমরা কিছু ইনফরমেশন জানি। বস্তু অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, অষ্টাদশ শতাব্দী মানে হচ্ছে 1701 থেকে 1800 সাল, এটাকে বলা হয় অষ্টাদশ শতাব্দী, মানে যেখানে 18 সাল পূরণ হবে আর কি। এই অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে নীতিবাগ, যারা নীতি প্রণয়ন করতো, সুপণ্ডিত, যাদেরকে পণ্ডিত বলা হতো, আগে শিক্ষিত যারা তাদেরকে পণ্ডিত বলা হতো, ধর্মযাজক, যারা ধর্ম প্রচার করতো, ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস, ম্যালথাস জনসংখ্যা খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক একটা বক্তব্য রাখেন। এটা হচ্ছে তার একটা বই ছিল অ্যান এসে অন দ্য প্রিন্সিপলস অফ পপুলেশন। এই গ্রন্থে এটা প্রচার করেন, এটাকে আমরা বলি ম্যালথাসীয় তত্ত্ব নামে পরিচিত। তাহলে কি বলছে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ নাম কি ছিল, সে নাম কি ছিল, নীতিবাগে, যারা নীতি প্রণয়ন করত, নীতিবাগে সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস কি করতো, যে একটা বইয়ের মধ্যে তিনি জনসংখ্যা খাদ্যের মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করছে, আর তার বইটা হচ্ছে অ্যান এসে অন দ্য প্রিন্সিপলস অফ পপুলেশন। ঠিক আছে, সেই তত্ত্বটাকে আমরা বলি ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব। তো এখানে নামটা মনে রাখবা, বইয়ের নাম, তিনি একাধারে কি কি ছিলেন, কত সালে বইটা হয়েছে, 1798 সালে, তিনি নীতিবাগের সুপণ্ডিত ধর্মযাজক এবং ব্রিটিশ অর্থনীতিবিদ ছিলেন, এগুলো মনে রাখবা। এই তত্ত্বের মূল বক্তব্যটা কি ছিল হচ্ছে, বলছে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হার। জ্যামিতিক হার মানে কি, আগে যত ছিল তার ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পাওয়া। আগে ছিল 1, সেখান থেকে 2, তারপর 4, তারপর 8, তারপর 16, 32, 64, 128, এইভাবে করে বৃদ্ধি পায়। এটাকে বলা হয় জ্যামিতিক হার বৃদ্ধি। আর এই খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হার। গাণিতিক হার মানে হচ্ছে এক এক করে বাড়া। আগে ছিল 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলি গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, মানে ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পায়। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি হারে গাণিতিক হারে বৃদ্ধি। এটাকে জ্যামিতিক হারে বলার কারণ কি, পিরামিড দেখছো কখনো? পিরামিড একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে কয়টা হয়, 8টা হয়, 8টা থেকে কয়টা হয়, 16টা হয়, 16টা হয়, এভাবে করে বৃদ্ধি পায়। তাই এটাকে বলা হয় জ্যামিতিক হার। কি বলা হয় বলতো, জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাই এটাকে জ্যামিতিক হার বলে। তাহলে আমাদের বলছি এইটার মূল বক্তব্য কি,
একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কি হারে? গাণিতিক হারে। মনে থাকবে? ওকে, এরপর আসলে এখানে অনুমিত শর্ত বলছে যে এই তথ্যটা কখন সত্য হবে, যখন জীবন ধারণের জন্য একমাত্র মানে এই তথ্যটা তখনই সত্য হবে যখন একমাত্র কি হবে, জীবন ধারণের জন্য আমাদের খাদ্যের যোগান সীমিত থাকবে, নরনারীর মধ্যে একটা আকর্ষণ থাকবে, হ্যাঁ, তখনই তো জনসংখ্যা বৃদ্ধি পাবে দ্রুত। কৃষিতে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হবে, অর্থাৎ কৃষিক্ষেত্রে যখন আমরা উৎপাদন করব প্রতিবার উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনটা কমে আসবে, একমাত্র উৎপাদন ব্যবস্থা কৃষি হবে, জমি ও উৎপাদন ক্ষমতা অপরিবর্তিত হবে, উৎপাদন প্রযুক্তি অপরিবর্তিত থাকবে, এই সবগুলো স্থির থাকবে, তখন তার তথ্যটা সত্য বলে তিনি বলছে আর কি, অনুমিত শর্ত দিয়েছে। তা বলছে ম্যালথাস জনসংখ্যা তথ্যকে আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি বা প্রকাশ করতে পারি, সূচির সাহায্যে, চিত্রের সাহায্যে, বার চিত্র, দণ্ডচিত্র, আরটা হচ্ছে লেখচিত্র, যেটা আমি তোমাদেরকে এঁকে দিচ্ছিলাম। হ্যাঁ, মানে যেটা তোমাদেরকে আমি 7টায় ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ 3rd চ্যাপ্টারের উপর, সেখানে আমি বারচিত্র, দণ্ডচিত্র বা লেখচিত্র করে দিয়েছি, সেটার মতোই। তাহলে আমরা প্রথমে সূচির সাহায্যে একটু দেখে নিব এই তথ্যটা। তো এখানে একটা সূচি আছে, সূচির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা বছর দেওয়া আছে 0, 25, 50, 75, 100, এখানে ডট ডট দিয়ে 200 লিখছে, ডট ডট দিয়ে 300 লিখছে। আর জনসংখ্যা দেওয়া আছে 0 মানে 0 বছরে 1, 25 বছর পর। মনে রাখবে এখানে ম্যালথাস বলছে যে জনসংখ্যা বৃদ্ধি পায় ডাবল হয়ে বা জ্যামিতিক হারে, তবে সেটা 25 বছর অন্তর অন্তর বাড়ে, অর্থাৎ যেটা 0 বছরে 1 ছিল, 25 বছর পর সেখানে 2 জন হবে, আবার 25 বছর পর সেখানে 4 গুণ বৃদ্ধি পাবে জনসংখ্যা, 75 বছরে 8 গুণ, 100 বছরে 16 গুণ বৃদ্ধি পাবে, এবং ডট গুণ বৃদ্ধি পাবে, 200 বছরে সেটা 256 হবে। স্যার এটা কেমন হয়েছে? 16 পরে 32 হওয়ার কথা, দেখো মনে মনে কিন্তু এখানে 100 পরে 200 লিখছে, 100 পরে কিন্তু 125 বছর গ্যাপ দিছে, 125 বছর একটা হওয়ার কথা, তাহলে 16 পরে এখানে হবে 32, জনসংখ্যা 16 পরে কত হবে? 32 হবে 125 বছরে। 150 বছর এখানে দেয় না, 150 বছর কত হবে? 32 যখন কত হবে? 64 হবে, এই যে 64। তারপরে 64 হবে। তারপরে 175 বছর লেখা নাই এখানে, 175 বছরে 164 গুণ কত হবে? 164 গুণ হবে 156, সরি 128 হবে, 164 গুণ 128 হবে। তারপরে দেখো 175 পরে 200 বছর, তখন 156 ডাবল হচ্ছে 256, সরি 128 ডাবল হচ্ছে 256, বুঝতে পারছো? তারপরে এখানে মাঝখানে কিন্তু আরো কয়েকটা আছে যেটা লেখা নাই, এই যে উপরে লিখে দিচ্ছি আমি, এখানে লেখা নাই সেটা, বুঝা গেছে? তারপরে এবার ডট হয়ে যাবে 300 বছর সেটা 4096 গুণ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে জনসংখ্যা। আর খাদ্য উৎপাদন যদি বলি 0 বছরে যদি 1 হয়, 25 বছর পর সেখানে 2 গুণ, 50 বছর পর 3 গুণ, এটা এক এক করে পারবে 4, 5, এভাবে করে এটা হচ্ছে 6 গুণ বৃদ্ধি পাবে 125 বছরে, 150 বছরে 7 গুণ বৃদ্ধি, সরি হ্যাঁ এটা হবে 6 গুণ, তারপর 7 গুণ, এটা হবে 8 গুণ, তাহলে এখানে 9 গুণ হবে, 200 বছরে 9 গুণ, এবং ডট ডট 200 বছরে 13 গুণ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে খাদ্য। তাহলে কি দেখতে পাচ্ছ? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ডাবল হয়ে হয়ে, মানে জ্যামিতিক হারে 25 বছর অন্তর অন্তর, আর খাদ্য উৎপত্তি বৃদ্ধি পাচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি একটা তোমাদের কোশ্চেন দিচ্ছি, আমি যদি বলি কোন একটা বছরে, যে কোনো একটা বছর আর কি, 2025 সালে বাংলাদেশের, হ্যাঁ 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা যদি 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা যদি 16 কোটি হয়, 16 কোটি হয়, ম্যালথাসের তথ্য অনুযায়ী 2075 সালে বাংলাদেশের জনসংখ্যা কত হবে? 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা যদি 16 কোটি হয়, ম্যালথাসের তথ্য অনুযায়ী 2075 সালে বাংলাদেশের জনসংখ্যা কত হবে? আনসার করো। সবাই একটু আনসার করো দেখি। দ্রুত আনসার করবা সবাই। দুই সালে যদি বাংলাদেশে 16 কোটি হয় তাহলে জনসংখ্যা, তাহলে 2075 সালে ম্যালথাসের তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত কোটি হইতে পারে? একজন বলতেছে 64 হইতে পারে, অনেকে বলতেছে 32 হইতে পারে, অনেকে বলছে 64 কোটি হইতে পারে। আমি একটু বলে দিচ্ছি শোনো,
তাহলে 25 বছরে যদি এটা হয় 2025 সালে যদি 16 হয়, এরপর দেখো 2025-এর পরে কিন্তু 2000 আমি কিন্তু কত লিখি নাই। হ্যাঁ 2025-এর পর কিন্তু 2050 আছে, 25 বছর পরে যদি বলি 2050 আছে। হ্যাঁ 2050, তাহলে 2050 কিন্তু আমি লিখি নাই, 25 বছর পর কিন্তু 2050 হয়। হ্যাঁ তারপর 2075 হয়, তাই না? তাহলে 2050 সালে এটা ডাবল হবে, 16 ডাবল কত হবে? 32 কোটি হবে। 2050 সালে হবে 32 কোটি, আর 2075 সালে কত হবে? 32 দুগুণ 64 কোটি হবে বাংলাদেশের মানুষ। কথা বোঝা গেছে? সো এটা ডাবল হয়ে হয়ে বৃদ্ধি পাবে। ঠিক আছে, অনেকে 32 বলছে, তাদের আনসার ভুল হয়েছে, ঠিক করে নিও। অনেকে 128 বলতেছো। 125 বছরে 2025 সালে যদি 16 কোটি হয়, 2050 সাল মানে 25 বছর পরে সেটা 16 দুগুণ 32 হবে। তারপর আবার 25 বছর পর 2075 সালে সেটা কত হবে? 64 কোটি হবে। বুঝছি? আচ্ছা গেল এটা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা সূচিতে দেখছি এটা, এখানে যে কোনো ধরনের প্রশ্ন হইতে পারে, যেমন ধরো এই যে এখানে বলছে 25 বছর অন্তর দ্বিগুণ হয়, যেমন বলতে পারে 125 বছরে জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পায়। তাহলে এটা তুমি সিরিয়াল মনে রাখবা, 0 বছর 1, 25 বছর অন্তর ডাবল হবে, তাহলে 125 বছর সেখানে কত হবে? 32 গুণ জনসংখ্যা বৃদ্ধি পায়। এটা মনে রাখবা, ঠিক আছে? তো এটা গেল। এখন আমরা এই সূচি থেকে চিত্রের সাহায্যে আমরা মেলতা জনসংখ্যা উপস্থাপন করব। এখানে চিত্র আছে, আমি এই সূচিটা এখানে চিত্রটা তোমাদের করে দিচ্ছি, এঁকে দিচ্ছি। এখান থেকে তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি। হ্যাঁ সূচির মধ্যে যেটা করে সাধারণত আমাদের এখানে যেটা করে সাধারণত হচ্ছে তোমার একটা সূচি দেওয়া থাকে পরীক্ষায়, এবং সেক্ষেত্রে তোমাদেরকে চিত্র আঁকতে বলে। আমি সূচিটি লিখে দিচ্ছি। সূচিটা হচ্ছে এরকম, মনে করো তোমাদেরকে একটু আগে যেটা লিখছিলাম সেই সূচিটাই থাকবে। কি থাকবে? উপরে থাকবে বছর, এখানে থাকবে বছর। তো বছর কি কি আছে বলো? বছর আছে 0 বছর, 0, 25, 50, 75, 100 এইটুকু পর্যন্ত থাকবে। হ্যাঁ সূচির মধ্যে এর বাকিগুলো থাকে না, 100 বছরের পরে থাকে না। এখানে জনসংখ্যা, আর এখানে আমাদের খাদ্য উৎপাদন থাকবে। জনসংখ্যা হচ্ছে 0 বছর 1, 25 বছর পর পর সেখানে ডাবল হবে, এখানে ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16 এভাবে বাড়বে। আর খাদ্য উৎপাদন হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে করে বৃদ্ধি পাবে খাদ্য উৎপাদনটা। ঠিক আছে? আমরা যদি এখানে একটা জলচিত্র আঁকি, তাহলে চিত্র এরকম হবে যে আমরা এখানে ভূমি অক্ষে বছর ধরবো, তো বছর এখানে ধরলাম ভূমি অক্ষে, এবং লম্ব অক্ষে আমরা জনসংখ্যার খাদ্য ধরবো। তো জনসংখ্যা আর খাদ্য, জনসংখ্যা আমরা বলি পি, আর খাদ্যকে আমরা বলবো এফ, মানে ফুড। তো বছর আছে এখানে 0 থেকে 100 বছর, তাহলে 25 বছর অন্তর ধরবো, 25, 50, 75, 100। আর একটু ওকে, এখানে হচ্ছে 50, 75, 100। তাহলে এখানে 25, 50, 75, 100 বছর। তো বিন্দুগুলো আমরা বের করে ফেলি। চলো প্রথমে আমরা একটা আঁকবো, সেটা হচ্ছে কি? জনসংখ্যা আঁকবো। এই দুইটা নিয়ে জনসংখ্যা আঁকবো। হ্যাঁ 0 বছরে 1 জনসংখ্যা, 0 বছর মানে এই বছর, সে অবস্থায় 1 আচ্ছা। এখানে তো মান ধরি নেই, এখানে সর্বোচ্চ মান আছে কত? জনসংখ্যার খাদ্য মধ্যে সর্বোচ্চ মান আছে 16, এখানে সর্বোচ্চ 5। তাহলে এখানে আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাইতে পারি। মনে করি আমরা 16 পর্যন্ত কভার করবো, তাহলে 2 করে ধরি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16 নির্দিষ্ট অনুপাত আগাবো। হ্যাঁ 2, 4, 6, 8, 10, 12, 14, 16। তাহলে আমরা বিন্দুগুলো বের করে ফেলি এখন। প্রথমত হবে এখানে 0 হলে এখানে 1, অর্থাৎ বছর 0 হলে তখন আমাদের জনসংখ্যা হচ্ছে 1, প্রথমে হবে এখানে। তারপর 25 বছর এখানে হবে 2, 25 বছর এখানে হবে 2, 2 মানে হচ্ছে এই বরাবর। তারপর 50 বছর হবে 4, এই 50 বছর হবে 4। এরপর হচ্ছে 75 বছর হবে 8, এই 75 বছর হবে 8 এইটা। তারপর হচ্ছে 100 বছর হবে 16, 100 বছর হবে 16, 16 কোথায় আছে? এখানে, সরি। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে যে রেখাটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কি রেখা? পি, মানে পপুলেশন রেখা। আর যদি বলি ফুড রেখা, তাহলে ফুড রেখাটা হবে এরকম। হ্যাঁ এখানে 0 এর সাথে এখানে 1, তার মানে এদিকে 0 এর সাথে 1 প্রথমে হবে এখানে, এটাও ঠিক আছে, এটা আগের জায়গা হবে। 50 হবে, এই যে 50 হবে 3, 50 হবে 3, 3 মানে হচ্ছে 4 আর 2 মাঝামাঝি 3 এখানে। তারপর 75 হবে 4, 75 হবে 4, এখান থেকে বাড়াই, তাহলে এটা।
তারপরে 100 বছর হবে 5, 100 বছর হবে 5, 5 মানে এই দুটো মাঝামাঝি এখানে। তাহলে এই সবগুলো বিন্দু যোগ করলে যে রেখাটা সেটা আমাদের এফ রেখা, ফুট রেখা। কি দেখতে পাচ্ছ, আমাদের পি রেখাটা অনেক র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে, মানে পপুলেশন অনেক দ্রুত গ্রোথ হচ্ছে, কিন্তু খাবারটা সে হারে কি হচ্ছে না, গ্রোথ হচ্ছে না। আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমাদের পি রেখা এবং এফ রেখা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের খাবারটা অনেক দ্রুত, মানে পপুলেশন অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর খাদ্য উৎপাদন কি কম হারে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে একটু ব্যাখ্যা করবা। চিত্রে ভূমিকে বছর, উপর লম্বকে জনসংখ্যার খাদ্যরে পি রেখা এফ রেখা অঙ্কন করা হলো, যেখানে আমরা দেখতে পাই বছর শূন্য হলে খাদ্য হচ্ছে 1, বছর যখন 25, 50, 75, 100 হয় তখন খাদ্য 2, 4, 8 এবং 16, এবং সেই বিন্দুগুলো যোগ করলে পি রেখা। অন্যদিকে বছর শূন্য হলে খাদ্য 1, 25, 50, 75, 100 বছরে খাদ্য হবে 2, 3, 4, 5, এবং সেই বিন্দুগুলো হচ্ছে যোগ করলে পাবো আমরা এফ রেখা। এর একটু ব্যাখ্যা করবে তাহলে হয়ে যাবে। তাহলে আমরা গেল সূচি চিত্র, এখন আমরা দণ্ডচিত্র করব বা বারচিত্র করব। এটাকে একটু করে দিচ্ছি, লেখচিত্র, দণ্ডচিত্র, বারচিত্র সেম, হ্যাঁ একই কথা। নিচে হবে বছর, আগের মতো বছর লিখলাম, ঠিক আছে। সো আমরা এখানে বছরটা লিখে দিই, বছর হবে এখানে আগের মতো করেই। সো 25, 75, 100, হ্যাঁ 25, 75, 100 এটা আমরা লিখলাম। তারপর হচ্ছে সরি 25, 50 হবে এখানে, সরি এখানে 50, 75, 100, 25, 50, 75, 100, ঠিক আছে 100 লিখলাম। আর উপরের দিকে আমরা কোনো একক সংখ্যা, মানে কোনো প্রতীক ভেরিয়েবল ধরবো না, আমরা জাস্ট একটা স্কেল নিব। স্কেল মানে আমরা দুই ধরে একটা স্কেল নিয়ে মনে করো, তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, হ্যাঁ 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এগুলো হচ্ছে একটা স্কেল ধরলাম। এবং এখানে দুটো ইন্ডিকেটর ধরবো, যেমন এখানে আমরা যে বক্সটা খালি রাখবো সেটা দ্বারা আমরা জনসংখ্যা বোঝাবো, জনসংখ্যা। আর যে বক্সটা আমরা ভরাট করে দিব সেটা আমরা খাদ্য বোঝাবো, ঠিক আছে। তা আমরা বিন্দুগুলো বের করে চলো, একটা আমরা বক্স করব। সো এখানে হচ্ছে প্রথমে 25 বছর, এই 0 বছরে আমাদের কোনো কি করতে হবে না, একটু লিখে দিচ্ছি আমি তোমাদেরকে। 0 বছরে আমাদের কোনো কি হবে না, বারচিত্র করা লাগে না, কারণ এখানে আমাদের বার বা দণ্ড আঁকার মতো জায়গা নাই। এখানের মধ্যে আমাদের বার বা দণ্ড আঁকার মতো এই জায়গাটা আমাদের জায়গা নাই, এখানে আমাদের জায়গা নাই, সেজন্য আমাদেরকে সেটা করা লাগবে না। 0 বছর আমাদের কোনো কি লাগবে না, দণ্ড আঁকতে হবে না। 25 বছর থেকে আঁকবো, 25 বছর আমাদের এটাও 2, হ্যাঁ এটাও 2। তাহলে আমরা 25 বছরটা করি, তো 25 বছর আমাদের খাদ্যটাও 2, জনসংখ্যাটা কত, আমাদের জনসংখ্যাটাও 2, খাদ্যটা কত 2। তাহলে আমরা খাদ্যটা ভরাট করে দিচ্ছি, হ্যাঁ খাদ্যটা আমরা ভরাট করে দিলাম। আবার 50 বছরে দেখো, 50 বছরে আমাদের জনসংখ্যাটা 4, খাদ্য হচ্ছে 3, 50 বছরের জনসংখ্যা হচ্ছে 4, আমাদের 50 বছরের জনসংখ্যা হবে 4, 4 মানে হচ্ছে এই 4 বরাবর, ঠিক আছে 4 বরাবর এটা জনসংখ্যা 4, আর খাদ্য হচ্ছে 3, 3 মানে হচ্ছে এই যে এইটুকু। তাহলে এটা আমি ভরাট করে দিলাম। 75 বছর হচ্ছে আমাদের জনসংখ্যা 8, জনসংখ্যা 8, 8 মানে হচ্ছে এই 8 এর সমান উপরে যাবে, 8 এর সমান উপরে গেল। এবং তখন খাদ্য হচ্ছে আমাদের 4, খাদ্য 4 মানে হচ্ছে এটা সমান, হ্যাঁ তাহলে এটা আমি ভরাট করে দিলাম। আবার 100 বছর আমাদের হচ্ছে জনসংখ্যা 16, 16 মানে হচ্ছে এইটুকু উঠবে বরাবর। তখন আমাদের খাদ্য যেটা আছে সেটা মাত্র 5, খাদ্যটা হচ্ছে 5 এইটুকু। তাহলে আমরা এটা ভরাট করে আরেকটু উপরে যাব, এটা ভরাট করে দিলাম, ঠিক আছে। তো তাহলে মানগুলো লিখতে পারো 2, 2, তারপর হচ্ছে 2, এটা হয়েছিল 2, 4, এটা হচ্ছে 2, 4, 8, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে আমাদের 2, 3, 4, এটা হচ্ছে 5, ঠিক আছে। সো এভাবে তুমি লিখতে পারো, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্বচিত্র, বারচিত্র বা লেখচিত্র। ম্যালথাস তত্ত্ব বা কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই দুটো তত্ত্বই কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে কার্যকর না, হ্যাঁ অনুন্নত বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কার্যকর, যেমন ধরো বাংলাদেশের মতো দেশ, এই দেশগুলোর ক্ষেত্রে কার্যকর। ক্লিয়ার? না, চিত্র আঁকার জন্য গ্রাফ পেপার দিবে না, তোমাদের খাতায় আঁকতে হবে সব চিত্র। এটার নাম হচ্ছে দণ্ডচিত্র, বারচিত্র বা লেখচিত্র, আর এটার নাম হচ্ছে জাস্ট চিত্রের মাধ্যমে যদি বলে এটা আঁকবো, রেখার সাহায্যে বা চিত্রের সাহায্যে। ওকে, তাহলে এটা গেল। এরপর আস্তে আস্তে আমাদের কি, আমাদের এটা দেখা দিলাম, এটাও দেখা দিলাম। এরপর আসলে এটার ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ জনসংখ্যা যেহেতু আমরা একটু আগে চিত্রের মধ্যে কি দেখতেছি,
আমাদের যে পপুলেশন সেটা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে, খাবারটা অনেক আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে জনসংখ্যার খাতের মধ্যে একটা কি হচ্ছে, একটা বিরাট ব্যবধান সৃষ্টি হয়ে যাচ্ছে। এই ব্যবধানটা দূরীকরণের জন্য ম্যালথাস আমাদের জনসংখ্যার প্রতিরোধমূলক ব্যবস্থা বলেছে। কি কি? একটা হচ্ছে নিবারণমূলক ব্যবস্থা, আর হচ্ছে প্রাকৃতিক নিরোধ। হ্যাঁ, এই দুটো কথা মনে রাখবা। নিবারণ মানে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর প্রাকৃতিক নিরোধ মানে হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা। হ্যাঁ, প্রতিরোধ আর প্রতিকার মানে কি বলো? প্রতিরোধ মানে হচ্ছে, ঠিক আছে, প্রতিরোধ মানে হচ্ছে চোর আসার আগে স্টেপ নেওয়া। হ্যাঁ, চোর আসার আগে দরজা ঘুমানোর সময় দরজা বন্ধ করে আমরা ঘুমাই কেন? প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে চোর ঢুকতে না পারে। কিন্তু তবুও চোর যদি ঢুকে যায়, ঠিক আছে, চোর যদি ঢুকে যায়, তুমি যদি দেখা যায় চোর ঢুকছে, তুমি চোরকে পিছন পিছন দৌড়াবা না। এটা হচ্ছে প্রতিকার। চোর মানে ঘটনা ঘটার পরে কি করে স্টেপ নেওয়া। যেমন আমরা হচ্ছে বলতে পারি কোন একটা দুর্ঘটনা ঘটার আগে স্টেপ নেওয়া। আমার একটা বাসায় আমরা হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগাই রাখছি, যে কোনো কারণে যদি আগুন ধরে যায় তাহলে একটা ফায়ার অ্যালার্ম হবে এবং হচ্ছে অটো স্প্রে হবে পানি। এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আগে স্টেপ নেওয়া। আর প্রতিকার কোনটা? মনে করো তবুও কোনো কারণে বিল্ডিং আগুন ধরে গেছে, তখন ফায়ার সার্ভিসকে আমরা কল দিব, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে না, এটাকে আমরা বলি প্রতিকারমূলক ব্যবস্থা। তাহলে প্রতিরোধ হচ্ছে আগে স্টেপ নেওয়া, আর প্রতিকার হচ্ছে পরে স্টেপ নেওয়া। ঠিক সেভাবে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির আগে থেকে স্টেপ নেওয়া, জনসংখ্যা যাতে না বাড়ে, সেটাকে বলা হয় নিবারণমূলক ব্যবস্থা। যেমন সে দেশের মানুষকে সচেতন করতে হবে, বলতে হয় যে দুটি সন্তানের যথেষ্ট, একটি হলে আরো ভালো। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি নিবারণমূলক ব্যবস্থা। আগে থেকে স্টেপ নিচ্ছে মানুষ বেশি জনসংখ্যা না নেয়, যে বেশি সন্তান না নেয়। ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন সচেতনতা, তারপর হচ্ছে বহু বিবাহ না করা, বেশি বিয়ে না করার জন্য তাদের উৎসাহ দেওয়া। তারপর হচ্ছে তোমার ধর্মীয় যে তোমার কি আমাদের যে নিয়ম কানুন সেগুলো মেনে চলতে বলা। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে নিবারণমূলক, আগে থেকে স্টেপ নেওয়া যাতে জনসংখ্যা না বাড়ে। আর এটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে, মনে করো এখন বাংলাদেশে ওভার ক্রাউডেড 16 কোটি মানুষ, এখান থেকে যদি কোনো কারণে মানুষ কমে যায়, 2 কোটি, 1 কোটি, 5 লাখ, 10 লাখ যদি কমে যায়, সেটাকে বলা হবে প্রাকৃতিক নিরোধ। কেমনে কমবে? দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি পর্যায়ে, হ্যাঁ, অস্বাস্থ্য, অপুষ্টি, দরিদ্র, এগুলো সবগুলোর কারণে যদি জনসংখ্যা কমে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি যে মনে করো যুদ্ধ হয়েছে 1971 সালে, অনেক 30 লক্ষ লোক শহীদ হয়েছে। এটার ফলে জনসংখ্যা কমে গেছে না? কমে গেছে। এটাকে বলা হয় এক ধরনের প্রাকৃতিক নিরোধ বলা হয়। হ্যাঁ, এই প্রাকৃতিক নিরোধ সম্পর্কে ম্যালথাস আমাদেরকে একটা চক্রের সাথে মানে একটা পরিচয় করেছে, যেটাকে বলা হয় ম্যালথাসীয় চক্র বলা হয়। এটা কি দেখায় যে একটা দেশে যখন জনাধিক্য হয়, যেহেতু অনেক পপুলেশনটা অনেক কি হয়, যে এই যে পপুলেশন অনেক দ্রুত বৃদ্ধি পায় পপুলেশনটা, কিন্তু ফুডটা অনেক আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো যার কারণে দেখা যায় জনাধিক্য দেখা দেয়। তখন সেখানে যেটা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ হবে। সেখানে সেই দেশে যেটা দেখা দিবে সেটা হচ্ছে সেই দেশে তখন কি দেখা দিবে? প্রাকৃতিক নিরোধ দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা ধাম করে এখান থেকে পড়ে যাবে, কমে যাবে। কমে গিয়ে আবার জনসংখ্যার খাদ্যের মধ্যে একটা ভারসাম্য অবস্থায় ফিরে আসবে, এই যে এখানে ফিরে আসবে। আবার প্রাকৃতিক জনসংখ্যা খাদ্যের মধ্যে ভারসাম্য অবস্থায় ফিরে আসবে, আবার জনাধিক্য দেখা দিবে। স্যার কেন আবার জনাধিক্য দেখা দিবে? কারণ ওই যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য আস্তে আস্তে বাড়ে, আবার সেখানে প্রাকৃতিক নিরোধ হবে, আবার জনসংখ্যার খাদ্যের মধ্যে ভারসাম্য অবস্থা ফিরে করবে, আবার জনাধিক্য হবে, আবার প্রাকৃতিক নিরোধ হবে। মানে এটা ঘুরতে থাকে, জনাধিক্য হয়, প্রাকৃতিক নিরোধ হয়, আবার জনসংখ্যার খাদ্যের মধ্যে ভারসাম্য ফিরে আসছে, আবার জনাধিক্য দেখা দিবে, আবার প্রাকৃতিক হবে, আবার জনসংখ্যার খাদ্যের মধ্যে ভারসাম্য ফিরে আসবে, আবার জনাধিক্য হবে, আবার প্রাকৃতিক নিরোধ হবে। এভাবে করে এটা ঘুরতে থাকবে। এটাকেই বলা হয় ম্যালথাসীয় চক্র। এটাকে আমরা কি বলে থাকি? ম্যালথাসীয় চক্র বলে থাকি। ক্লিয়ার? আমরা কি বুঝছি? এই ক্লাসগুলো ভিডিও ইউটিউবে দিই ভাইয়া। হ্যাঁ, আমাদের কালকে আপলোড করা হবে। আজকে ক্লাসগুলো সবগুলো কালকে পাবা। সূত্রগুলো করাবেন না? তুমি কোন জায়গায় ছিলা? করাইছি না? আর কি করাবো? এই যে এখন সামনে যাবে কাম্য জনসংখ্যা তত্ত্ব আছে, সূত্র পড়াই ফেলছি না অলরেডি। এখন আছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সমালোচনা। এই তত্ত্বটাকে অনেকে সমালোচনা করছে। কি চলছে? বলছে যে জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। হ্যাঁ, ঠিক আছে, সবসময় কিন্তু যে জনসংখ্যা ডাবল হয়ে বৃদ্ধি পাবেন কিন্তু না, 2, 4,
8 16 এভাবে বৃদ্ধি পাবে কিন্তু না, অনেকে বলছে 32। উন্নত দেশের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হয় না, সেটাই অনেকে সমালোচনা করছে। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে কিন্তু আমাদের খাদ্য উৎপাদন যেটা সেটা কিন্তু এভাবে করে বৃদ্ধি পায় না, অনেক গুণ বেশি বৃদ্ধি পাইতে পারে। ঠিক আছে, এভাবে করে বৃদ্ধি পায় না যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করি। খাদ্য উৎপাদন কিন্তু আগের তুলনায় ডাবল, 3 ডাবল, রিডাবল হতে পারে। 3 নম্বর হচ্ছে শিল্প বিপ্লব বা প্রযুক্তিগত উন্নয়ন। আমরা যদি শিল্প বিপ্লব প্রযুক্তিগত উন্নয়নের কথা বলি, যেমন আমরা জানি যে 1760 থেকে 1840 এটাকে বলা হয় শিল্প বিপ্লবের সময়। এখানে কি হয়েছিল যে শিল্প ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়। কেমনে? ওয়াটসন নামের একজন অর্থনীতিবিদ ছিল, সরি একজন বিজ্ঞানী ছিল, তিনি হচ্ছে একটা বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। এবার যে স্টার্টে দেখছো না কখনো, পানি তুলে তারপর হচ্ছে তোমার টলি গাড়ি ছিল কতগুলো, সেগুলোতে ব্যবহার করে। তারপর হচ্ছে ট্রাক্টর এখনো আছে, এভাবে স্টার্ট দেয়, ওটাকে বলা হয় বাষ্প ইঞ্জিন। ওটা আবিষ্কার হওয়ার ফলে যেটা হয়েছে শিল্পক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, যেখানে এরকম মনে করো একটা কলম উৎপাদন হয়তো শিল্পেতে মনে করো যে এমনি মানুষ উৎপাদন করলে দিনে 10টা, যখনই বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে একদিন উৎপাদন হচ্ছে 1 লক্ষ টাকা। কেন? সবকিছু ঘোরার উপর ডিপেন্ড করতেছে, খুব দ্রুত ঘুরাতে পারতেছে ওই মেশিনটা, যার কারণে খুব দ্রুত উৎপাদন হচ্ছিল, যার কারণে শিল্পক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়। ঠিক আছে, ইউরোপে হয় এটা। তো এরকম এই শিল্প বিপ্লবের সময় কিন্তু এই যে উৎপাদনের কথা বলছে, খাদ্য উৎপাদন, এটা কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাইছে। তো এটা কিন্তু উপেক্ষিত হয়েছে বা এই ম্যালথাস তত্ত্বের মধ্যে বলা হয় নাই, সেজন্য এটাকে অনেকে সমালোচনা করছে। 4 নম্বর হচ্ছে জনসংখ্যার গুণগত উপভোগ। এখানে আমাদেরকে ম্যালথাস সাহেব ভয় দেখাচ্ছে, এই তোমরা দেখো যে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তোমরা ভয় পাও। ঠিক আছে, তিনি আমাদেরকে ভয় লাগাইছে, কিন্তু আমাদেরকে তিনি এটা বলা নাই যে জনসংখ্যা বৃদ্ধি পাইলে সেটা কোনো প্রবলেম না, যদি সেই জনসংখ্যা আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, চীনে অনেক জনসংখ্যা বেশি, কিন্তু তারা সেই জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করতে পারছে, যার কারণে সেই দেশে কি হয় না যে সেই দেশের জন্য সেই জনসংখ্যাটা তাদের জন্য লাইবিলিটিস না হয়ে সেটা তাদের জন্য কি হয়ে গেছে, তাদের জন্য অ্যাসেট হয়ে গেছে। তা আমরা সেই জিনিসটা এই তত্ত্বের মধ্যে উপস্থাপন হয় না, সে শুধু আমাদেরকে ভয় লাগাইছে কে, ম্যালথাস। তিনি বলছে চিত্ত বিনোদন বা উন্নত শিক্ষার মাধ্যমে আমরা জনসংখ্যা হ্রাস করতে পারি। আমরা চিত্ত বিনোদনের মাধ্যমে থাকলে, উন্নত শিক্ষা শিক্ষিত হলে তখন আমাদের জনসংখ্যা কি পেতে পারে, আস্তে আস্তে হ্রাস পেতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? এগুলো হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের সমালোচনা। চলে আসি আমরা এরপরে হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমরা এটা একটু দেখি। কাম্য জনসংখ্যা মানে কি? যে পরিমাণ জনসংখ্যা হলে একটা দেশের, তোমরা কি শুনতে পাচ্ছ ঠিক মতো? শোনো, আবার বলতেছি, কাম্য জনসংখ্যা মানে কি? যেই পরিমাণ জনসংখ্যা হলে একটা দেশের মাথাপিছু মানে সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন এবং সংরক্ষণ করা সম্ভব হয়, সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদের একটা চিত্র রেখে দেখাই, আমি যদি বলি, ভালো করে খেয়াল করবা, এটা একটা দেশ, যে দেশের এখানে আমরা জনসংখ্যা ধরলাম, জনসংখ্যা। সো জনসংখ্যা যখন 2 কোটি মনে করো সেই দেশে, তখন মাথাপিছু আয় হচ্ছে 800। জনসংখ্যা 4 কোটি হলে মাথাপিছু আয় বেড়ে হয়েছে $1000। জনসংখ্যা আরো বেড়ে যখন 6 কোটি হবে, তখন মনে করো মাথাপিছু আয়টা আবার কমে গেছে। এরকম যদি হয়, এটা হচ্ছে চিত্র। মাথাপিছু আয় কম ছিল, জনসংখ্যা বাড়ছে, মাথাপিছু আয়টা বেড়ে গেছে, জনসংখ্যা আরো বাড়ছে, মাথাপিছু আয়টা আবার কমে গেছে। তো আমরা বলতে পারি যে কাম্য জনসংখ্যা বলতে যেই পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি হয়। এখন প্রশ্ন তোমাদের, স্যার প্রথমে 2 কোটি ছিল, মাথাপিছু আয় কম, জনসংখ্যা বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, জনসংখ্যা এরপর আবার মাথাপিছু আয় কমে গেছে কেন? কারণ একটা দেশে যে রিসোর্স থাকে, সেটা কিন্তু সীমিত। যেমন আমি যদি বলি এটা একটা দেশ, এই দেশে যদি জনসংখ্যা মনে করো যে কম হয়, তখন মাথাপিছু আয় কম হবে। আবার জনসংখ্যা যদি মিডিয়াম হয় বা যতটুকু প্রয়োজন ততটুকু হয়, তাহলে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি হবে। আবার জনসংখ্যা যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে তোমার সম্পদ বা রিসোর্স গুলো কম হয়ে যাবে, যার কারণে মাথাপিছু আয়টা আবার কমে যাবে। তাই একটা দেশের জনসংখ্যার একটা পরিমিত পর্যায়ে থাকা উচিত, যেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। অর্থাৎ প্রথমে জনসংখ্যা 2 ছিল, তখন মাথাপিছু আয় 800। জনসংখ্যা 4 কোটি হলে মাথাপিছু আয়টা বেড়ে 1000 হয়েছে। জনসংখ্যা আরো বেড়ে যখন 6 কোটি হয়েছে, তখন মাথাপিছু আয়টা আবার কমে গিয়েছে। কেমন? তাহলে এটাকে আমরা বলছি যে কাম্য জনসংখ্যা চিত্র, যেখানে আমাদের 4 কোটি হচ্ছে কাম্য জনসংখ্যা, কারণ এখানে আমাদের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। আর 2 কোটি যদি বলি, এটা কি হবে? এটা হবে কম জনসংখ্যা, বা এটাকে আমরা নিম্ন জনসংখ্যা বলতে পারি, কম জনসংখ্যা। কোথায়? এই 2 কোটিকে। আবার 6 কোটি যদি বলি, এটা কি হবে? এটা হচ্ছে অধিক জনসংখ্যা, কারণ সে অবস্থায় আরো জনসংখ্যা বাড়লে মাথাপিছু আয়টা আরো কমে যাচ্ছিল, সেজন্য। আর 2 থেকে 4 হইলে মাথাপিছু আয়টা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে 2টা কি ছিল? কম জনসংখ্যা ছিল।
আমরা কি বুঝছি? এমসিকিউ ক্লাস নিব পরীক্ষার আগের দিন রাতে নিব, ঠিক আছে? স্যার মাথা পিছু মানে কি? মাথা পিছু মানে হচ্ছে গড়ে একজন ইনকাম যেমন পড়ে। যেমন আমি যদি বলি বাংলাদেশের ইনকাম হচ্ছে 100 টাকা, বাংলাদেশের মানুষ আছে কয়জন? মনে করো মানুষ আছে 20 জন। তাহলে আমি যদি বলি বাংলাদেশের টোটাল ইনকাম যদি 100 টাকা হয়, 20 জন যদি বাংলাদেশে মানুষ থাকে, তাহলে 100কে তুমি 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার কত আসে? 5। এটা হচ্ছে বাংলাদেশের একজনের মাথা পিছু আয়। আমরা কি বুঝছি? হয়েছে? ওকে, তাহলে আমরা এখন একটু এখানে যাই। তো আমরা যেখানে পড়ছিলাম, আমরা এখানে কিছু ইনফরমেশন এখানে যাবো। বলছে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন, একটি দেশের যে পরিমাণ জনসংখ্যা হলে সর্বোচ্চ মাথাপিছু আয়োজন এবং সংরক্ষণ সম্ভব হয় তাকে আমরা কাম্য জনসংখ্যা বলে থাকি। এখানে কাম্য জনসংখ্যা ধারণাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভি তার জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে নিম্নোক্ত দ্বারা প্রকাশ করে থাকেন। আর সেটার মধ্যে ছিল যে কাম্য জনসংখ্যা নির্ণয়ের কোন এই তথ্যের মধ্যে তিনি প্রকাশ করেন। তবে কাম্য জনসংখ্যা সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রাখেন হচ্ছে ডাল্টন, ঠিক আছে? তো ডাল্টন একটা সূত্র দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? কাম্য জনসংখ্যা সম্পর্কে আমাদেরকে কি ডাল্টন একটা সূত্র দিয়েছে, এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা যদিও কাম্য জনসংখ্যা বের করতে পারি না, কারণ দেখো এই সূত্রের মধ্যে কি আছে যে এম, এই যে এম এর মান বের করতেছি আমরা, এম সমান এ মাইনাস ও ডিভাইড বাই ও। এ মানে হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন আর ও মানে হচ্ছে অপটিমাম পপুলেশন, এগুলো মান দেওয়া থাকবে, এ এর মান, ও এর মান, ও এর মান, দুইটাই তো না? তো এগুলোর মান দেওয়া থাকবে পরীক্ষায়, আমাদেরকে এম এর মান বের করতে হবে, বা আমরা বলতে পারি অসামঞ্জস্যের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তো পরীক্ষা যদি আসে যে কাম্য জনসংখ্যার সূত্র লিখো, এটা কিন্তু কাম্য জনসংখ্যার সূত্র, এটা যদি পরীক্ষা লিখে ফেলে কাম্য জনসংখ্যার সূত্র লিখে, তাহলে ভুল হবে, কারণ এটা অনেক বইতে এভাবে লিখছে যেটা কাম্য জনসংখ্যার সূত্র না। এটা কাম্য জনসংখ্যা কাম্য স্তর রয়েছে কিনা তা নির্ণয়ের সূত্র, কিন্তু কাম্য জনসংখ্যার সূত্র না, কারণ এখানে ও এর মান বের করছি আমরা না, এখানে ও সমান সূত্র আছে নাই তো। তার মানে এটা কি হবে? জনসংখ্যা কাম্য স্তরে রয়েছে কিনা তা নির্ণয়ের সূত্র আছে বা চেক করার সূত্র আছে, কিন্তু কাম্য জনসংখ্যা বের করার সূত্র নাই। কেন বলতেছি? আমরা একটা ম্যাথ করলে বুঝতে পারবা। চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে আমরা এটা ধরতে পারবো, ঠিক আছে? আমি এখানে একটু দেখা দিচ্ছি তোমাদেরকে, এই যে এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথের মধ্যে বলছে, মনে করো বাংলাদেশের মোট জনসংখ্যা বলছে 16 কোটি এবং কাম্য জনসংখ্যা বলছে কত? 5 কোটি। দেখো এখানের মধ্যে তাহলে আমাদের কি দেওয়া আছে? এখানের মধ্যে আমাদেরকে দেওয়া আছে, এখানে আমাদেরকে দেওয়া আছে বাংলাদেশের মোট জনসংখ্যা, তার মানে অ্যাকচুয়াল পপুলেশন এ এর মান 16 কোটি, এবং ও এর মান দেওয়া আছে, ও এর মান কত দেওয়া আছে? ও এর মান দেওয়া আছে হচ্ছে 5 কোটি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের বলছে এম এর মান বের করতে বা অসামঞ্জস্যের পরিমাণ আমাদেরকে বা জনসংখ্যা কাম্য স্তর রয়েছে কিনা তা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি এ এর মান হচ্ছে 16 কোটি, ও এর মান 5, ও এর মান 5, ও এর মান 5। তাহলে আনসার বের হবে 16 থেকে 5 বিয়োগ করলে হয় 11, 11কে 5 দিয়ে ভাগ করো, তাহলে आंसर আসবে মনে হয় 2.2, ঠিক আছে? এটা আসবে आंसर। তাহলে কি দেখতে পাচ্ছ এখানে যে আমাদের m এর মান আমরা বের করছি 2. কি রে যা, m এর মান হচ্ছে 2.2। ওকে, সো আমাদের m এর মান বের করছে, আমাদের বের হয়েছে 2.2। এখানে দেখো এই m এর মানটা কিন্তু তিন ধরনের হতে পারে। এক, m এর মানটা যদি ধনাত্মক হয় সেটাকে বলা হয় অধিক জনসংখ্যা আছে সেখানে। যেমন আমি যদি বলি এই ম্যাথ করে আমাকে যদি বলে যে জনসংখ্যার উপর মন্তব্য বলো, আমরা বলবো সেখানে অধিক জনসংখ্যা আছে। আর m এর মান যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক কখন হবে জানো? ঋণাত্মক যখন অপটিমাম থেকে অ্যাকচুয়াল পপুলেশনটা কম হবে। মনে করো এখানে অ্যাকচুয়াল পপুলেশন আমি দিচ্ছি 4 কোটি, তোমরা একটু করো দেখি। এখন মনে করো আমি বলছি যে এখানে বাংলাদেশে অ্যাকচুয়ালি পপুলেশন আছে 4 কোটি, কাম্য জনসংখ্যা হচ্ছে 5 কোটি। তাহলে আমাকে বলো তো m এর মান বের করে দেখাও তো কত হয়। তাহলে আমরা যদি m এর মান বের করি, কি হবে আমাদের m এর মান? তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন আছে 4 কোটি,
অপটিমাম হচ্ছে কত 5, তাহলে এখানে আমরা বের করি অ্যাকচুয়াল হচ্ছে 4, তাহলে 4 থেকে 5 বিয়োগ করব, 4 থেকে 5 বিয়োগ করব, অ্যাকচুয়াল থেকে অপটিমাম বিয়োগ করব এবং 5 দিয়ে ভাগ করব। তাহলে আসলে 4 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 4 থেকে 5 বিয়োগ করলে হবে -1 ডিভাইড বাই 5, -1 কে 5 দিয়ে ভাগ করলে আনসার হবে -0.20 মনে হয় এরকম। হ্যাঁ, তার মানে আমাদের মাইনাস আসছে আনসারটা মাইনাস। তো m এর মান যদি এরকম মাইনাস আসছে তার মানে সেটাকে আমরা বলি নিম্ন জনসংখ্যা। এমনি বোঝা যাচ্ছে না, এই যে প্রকৃত জনসংখ্যা হচ্ছে কাম্য থেকে কম আছে, তার মানে নিম্ন আছে। আর অ্যাকচুয়ালটা যদি কাম্য হচ্ছে বেশি থাকতো তখন আমরা অতিরিক্ত জনসংখ্যা বলতাম, ভৌতিক জনসংখ্যা। আর m এর মান যদি শূন্য আসে এটা শূন্য হবে। হ্যাঁ, শূন্য আসে, শূন্য হলে সেটাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। কেমনে আসে সেটা, যখন অ্যাকচুয়াল পপুলেশন আর অপটিমাম পপুলেশন দুইটাই সেম হবে, অ্যাকচুয়ালও মনে করো যে 5 কোটি, অপটিমাম 5 কোটি, তখন আমাদের কি আসবে, m এর মানটা 0 আসবে। যেমন এখানে আমরা যদি এখন আনসারটা করি তাহলে এখানে আসবে কেমন, দেখো দেখো দেখো, তাহলে অ্যাকচুয়াল পপুলেশন এখানে হচ্ছে 5 এবং অপটিমাম হচ্ছে 5 দিয়ে ভাগ করব, তাহলে আনসার হবে 5 থেকে 5 বিয়োগ করলে হবে 0, 5 দিয়ে ভাগ করব তাহলে আনসার হবে 5 কে 0 দিয়ে ভাগ করলে 0 হবে। এটাকে আমরা বলতে পারি কাম্য জনসংখ্যা বলতে পারি। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? তবে এখানে আমরা একটা কঠিন প্রশ্ন করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় পরীক্ষায়, অনেক সময় দেখা যাবে পরীক্ষায় এরকম যে তোমাকে এখানে এভাবে দেওয়া থাকবে, মনে করো তোমাকে বলছে এখানে তোমাকে যে m এর মানটা দেওয়া আছে, সাপোজ m এর মান দেওয়া আছে মনে করো 2.2 এবং অ্যাকচুয়াল যে পপুলেশন সেই পপুলেশনটা তোমাকে দেওয়া আছে 16 কোটি দেওয়া আছে, বাংলাদেশে 16 কোটি দেওয়া আছে এবং m এর মানও দেওয়া আছে। তোমাকে বলছে অপটিমাম পপুলেশন নির্ণয় করো। এরকম কিন্তু প্রশ্ন হইতে পারে। আমি এটা যে অপটিমাম পপুলেশন বের করার সূত্র না বলতেছি সেটা এক পক্ষে এক ধরনের ভুলও বলতে পারো, কারণ এখানে অপটিমাম পপুলেশন অনেক সময় বের করা যাবে এই সূত্র দিয়ে, তবে m এর মান বলা থাকতে হবে। m এর মান বলা থাকলে তুমি হয়তো অপটিমাম পপুলেশন বের করে ফেলতে পারো বা বের করতে পারবা। ঠিক আছে, বুঝা গেছে? তো আমরা যদি এখানে এখন বের করি, চলো এখন আমরা m এর মান বের করার চেষ্টা করবো এখান থেকে। সরি, m এর মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে, o এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখবো, আমরা জানি এটা, সো m এর মান এবং o এর মান তুমি, সরি যে দুটো দেওয়া আছে সেই দুটো মান বসা দাও। m এর মান দেওয়া আছে 2.2, ওকে, m এর মান হচ্ছে 2.2 এবং অ্যাকচুয়াল পপুলেশন আমাদের দেওয়া আছে 16 কোটি, ওকে 16 লিখলাম, এবং অপটিমাম পপুলেশন আমাদের দেওয়া নাই, তাহলে এটা আমরা o এটা রেখে দিলাম, এটা কিন্তু o, এই দুটো কিন্তু o, 0 কিন্তু না। হ্যাঁ, বুঝা গেছে? এই দুটো কিন্তু কি o, 0 কিন্তু না। আমি কিন্তু রোবট, মানুষ না, বুঝছো এরকম। তারপরে এখানে এখানে আমরা এই 2.2 যেটা আছে এটা রাখলাম। এই দেখো ওটা এখানে যেটা ভাগার আছে এটা যদি এই পাশে আনি, আমরা ভাগ আকারে যেটা আছে সেটা যদি এই পাশে আসে তাহলে সেটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখি সেটা এখানে গুণ হয়ে গেল সমান, এটা কিন্তু o, 0 কিন্তু না। হ্যাঁ, তারপরে এখানে 16 মাইনাস o, আবার বলতেছি এগুলো কিন্তু o, 0 কিন্তু না। হ্যাঁ, তারপর আসো 2.2 এর সাথে এখানে দেখো এই ওটা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 2.2o আর এই ওটা যদি এই পাশে আসে, এখানে মাইনাস এর পাশে কি হবে, প্লাস হবে, প্লাস o সমান 16। তারপরে কি হবে, তারপরে দেখো এটা দেখো 2.2o প্লাস o, তাহলে যোগ করলে কত হবে স্যার, 2.2 এর সাথে o যোগ করলে o মানে কিন্তু 1o, মনে মনে কিন্তু 1 আছে এটার পাশে, o মানে কি 1o, মনে থাকবে। তাহলে 2.2 এর সাথে o যদি যোগ করে দাও, 2.2 এর সাথে যদি তুমি o যোগ করো তাহলে হবে 3.2o। তোমরা বুঝছো কিনা দেখো, আবার বলতেছি, আমি এখান থেকে আবার একবার বলি, মান বসাইছি, ওটা এই পাশে আনছি, গুণ হইছে, তারপরে এই ওটা এই পাশে আনলে আমরা এখানে মাইনাস ছিল বেশি সব প্লাস হবে, তাহলে 2.2 সাথে 2.2 এর সাথে o যোগ হলে 3.2o হবে, কারণ এই o মানে 1o সমান 16। তারপর লাইনটা কি হবে, তারপর লাইনটা হবে এখানে o রেখে দাও, 3.2 টা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হবে 16 ডিভাইডেড বাই, এটা 3 বাংলা লিখি, তাহলে 16 ডিভাইডেড বাই 3.2, কারণ এখানে গুণাকারে ছিল, এটা ওই পাশে লিখে হবে ভাগ হবে, তাহলে আমাদের o এর মান বের হয়ে যাবে। তাহলে তোমরা o এর মান বের করো, তাহলে আনসার বলতে পারে আমরা o সমান 16 কে 3.2 দিয়ে ভাগ করলে আনসার বের হবে আই থিংক 5 আনসার বের হবে। দেখো তো হয়েছে কিনা।
হয়েছে? ওকে, তাহলে এইভাবে কিন্তু অপটিমাম পপুলেশন অনেক সময় বের করতে হইতে পারে যখন আমাদের এম এর মান দেওয়া থাকবে। গেল এটা। এখন চলো আমরা আরেকটা ম্যাথ করি। এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে, একটা সূচি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এখানে সি, বি এবং ডি তিনটা বিন্দু দেওয়া আছে। কেমন? সি, বি এবং ডি তিনটা বিন্দু দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে সি, বি এবং ডি বিন্দুতে হ্যাঁ ডাল্টনের সূত্র ব্যবহার করে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে কি বলেছে? সিবিডি বিন্দুতে ডাল্টনের সূত্র ব্যবহার করে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। আমরা সূত্র জানি, এটা না, সূত্র এটা জানি। তাহলে আমরা প্রথমে সি বিন্দু বের করি। সি বিন্দুতে আমরা যদি বের করি, প্রথমে সি বিন্দুতে এম সমান এ মাইনাস ডিভাইড বাই ও। তো এখানে আমরা বের করব, এখানে আমাদের কি কি আছে? প্রথমে অ্যাকচুয়াল পপুলেশন, অপটিমাম পপুলেশন, দুটো আমাদের জানা থাকতে হবে। হ্যাঁ, তা আমাকে বলো এই সি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন কত? এই যে জনসংখ্যা, অ্যাকচুয়াল পপুলেশন এখানে থাকবে আর উপরে মাথা পিছু আয় থাকবে। হ্যাঁ, তা এই পাশে আসলে আর কি। তা অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে আমাদের কত? এটা কোনো কাজ নাই, এটা লাগবে আমাদের। অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 3, তাহলে 3 লিখলাম। এবং আমাকে বলো এই চিত্রের জন্য অপটিমাম পপুলেশন কত? আচ্ছা, করতে হবে দ্রুত। থিওরি কই? এই চ্যাপ্টারে তার বেশি থিওরি নাই, আমরা এখনই শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না সময়। আর আমাকে 15 মিনিট সময় দাও, আমরা চ্যাপ্টার শেষ করে দেব ইনশাআল্লাহ। জাস্ট 15 মিনিট সময় দাও। হ্যাঁ, অনেকে বলতেছে এখানে 3, 4, অনেকে 1000 বলতেছে। না, 1000টা তো মাথাপিছু আয় বা 1500 হচ্ছে, এগুলো মাথাপিছু আয়। আমরা বলবো যে যেই পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয় সবচেয়ে বেশি সেটাই। হ্যাঁ, এখানে তাহলে কোন পরিমাণ? 4, এটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। যেই পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয় সবচেয়ে বেশি, তার মানে 4 হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা, অপটিমাম পপুলেশন 4। তাহলে আমরা এখানে মান বসাই। অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 3, অপটিমাম পপুলেশন হচ্ছে 4 ডিভাইড বাই 4। তাহলে উপর হবে 3 মাইনাস 4 ডিভাইড বাই 4। তাহলে আসতে হবে 3 থেকে 4 বিয়োগ করো, 4 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে আমরা 3 থেকে 4 বিয়োগ করলে হবে -1 ডিভাইড বাই 4। তাহলে -1 কে 4 দিয়ে ভাগ করলে আসতে হবে -0.25, -0.25। ঠিক আছে, 25 আমরা বাংলিশ করে ফেলতেছি 25। তাহলে কি দেখতে পাচ্ছ? আমাদের আনসারটা বের হয়েছে। হ্যাঁ, আমাদের আনসারটা বের হয়েছে -0.25। সো এটা যদি মাইনাসে বের হয়, আমি কি বলছিলাম? মাইনাসে বের হওয়া মানে কি? সে দেশে কি জনসংখ্যা আছে? আনসার হচ্ছে এই সি বিন্দুতে আমাদের নিম্ন জনসংখ্যা। হ্যাঁ, এটাকে আমরা বলবো নিম্ন বা কম জনসংখ্যা। এমনি বোঝা যায় এটা, যেমন এই যে জনসংখ্যা এখানে কম আছে, মাথাপিছু আয় কম, জনসংখ্যা বেরিয়ে হয়েছে, মাথা কাম্য জনসংখ্যা এর চেয়ে বেশি হলে এটা অধিক জনসংখ্যা হবে ডি বিন্দুটা। হ্যাঁ, তাহলে চলো বি বিন্দুটা বের করি আমরা। তাহলে এটা করছি আমরা, এখন করবো বি বিন্দুতে। চলো আমরা বি বিন্দুটা বের করে ফেলি। সো আমরা এখন বি বিন্দুটা বের করব। বি বিন্দু বের করতে হলে সেম আগের প্রসেস, এখানে জাস্ট এই দুটো চেঞ্জ হবে, দুটো বলতে একটা চেঞ্জ হবে, একটা তো স্থির থাকবে, কাম্য জনসংখ্যা অলওয়েজ স্থির থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে অ্যাকচুয়াল পপুলেশন যদি বলি, বি বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে 4, আর অপটিমামও কিন্তু অলওয়েজ কি এই চিত্রের জন্য অলওয়েজ অপটিমাম কত? 4 রেখে দিলাম। তাহলে আসতে হবে এও 4, ও 4। তাহলে আসতে হবে উপরে 0/4, আসতে হবে 0। তার মানে যদি 0 হয়, এম এর মান যদি 0 হয়, সেটাকে আমরা কি বলেছিলাম মনে আছে তো? এম এর মান 0 হলে সেটাকে আমরা বলেছিলাম কাম্য জনসংখ্যা। কি বলেছিলাম? কাম্য জনসংখ্যা আছে সেখানে, কাম্য জনসংখ্যা আছে সেই অবস্থায়। ঠিক আছে, এভাবে করে ডিটা করো দেখি, ডিটা করো তোমরা, ডি বিন্দুটা করো দেখি, ডিটা করবা সবাই। ডিটা করো সবাই।
ডিটা যদি করি তাহলে অ্যাকচুয়াল পপুলেশন কত, ডি এর মধ্যে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন হচ্ছে ডি এর মধ্যে 5, হ্যাঁ তাহলে এখানে 5 আর অপটিমাম কিন্তু 4 আগের মতো, তাহলে এখানে হবে 5 ডিভাইড বাই 4, তাহলে এটা হবে উপর হবে 1, হ্যাঁ 1 ডিভাইড বাই 4, 1 ডিভাইড বাই 4 হলে 0.25 হবে। এটা কিন্তু প্লাস, 0.25 কিন্তু মাইনাস না, হ্যাঁ প্লাস সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতে পারি অধিক জনসংখ্যা। কি বলতে পারি? অধিক জনসংখ্যা হবে এটা, ঠিক আছে। ডি বিন্দুতে হচ্ছে অধিক জনসংখ্যা বলবো। ক্লিয়ার? পারবো? এই ম্যাথ পারবো তো পরীক্ষা আসলে? এটা কিন্তু পরীক্ষা আসবে। ওকে, গেল এটা। এরপর আস্তে আস্তে আমাদের কাম্য জনসংখ্যার সমালোচনা। এটাকে বলা হচ্ছে অবাস্তব তথ্য, কারণ এখানে আসলে এই যে আমাদের এর মান অ্যাকচুয়াল পপুলেশন এবং অপটিমাম পপুলেশন, আমরা অ্যাকচুয়াল পপুলেশন 16 কিন্তু আমরা কাউন্ট করতে পারবো, কিন্তু অপটিমাম পপুলেশন যে আমরা 5 বা 2 লিখতেছি বা যত লিখতেছি না কেন, এই অপটিমাম পপুলেশন বের করার কিন্তু কোনো সূত্র নাই, আমরা আগেই বলছি। তাহলে এটা কোত্থেকে পাইছি? এটা জাস্ট আন্দাজি ধরে আমরা করব। তো সেজন্য এটাকে একটা অবাস্তব তথ্য বলা হয়, কারণ এটা আসলে আমাদেরকে কেউ বলে দেয় নাই কাম্য জনসংখ্যা কত, কোনো পীর বুজুর্গ আমাদেরকে বলে দেয় নাই। 2 নম্বর হচ্ছে মাথা পিছু আয় সঠিকভাবে নির্ণয় করতে পারে না। আমরা যে চিত্র আঁকতেছি এখানে যে মাথা পিছু আয় বের করতেছি $1000 বা যতই হোক না কেন, এইটাই তো আমরা ঠিকভাবে বের করতে পারতেছি না। আমরা তো কাম্য জনসংখ্যা পরে, আগে তো এইটাই ঠিকভাবে বের করতে হবে নাকি, মাথা পিছু আয়টা ঠিকভাবে বের করতে হবে, আমরা তো সেটাই করতে পারি না, দুর্নীতি হয়, অনেক ঝামেলা হয়। সেজন্য কাম্য জনসংখ্যার চলমান মৃত্যু, এটা তারা বোঝাচ্ছে। আমি যদি বলি মনে করো বাংলাদেশে বর্তমানে 16 কোটি আছে, আমরা মনে করতেছি 5 কোটি কাম্য জনসংখ্যা, তাহলে তুমি কি মনে করো যে সারা জীবন একটা দেশে 5 কোটি কাম্য জনসংখ্যা হবে? না, সময় প্রেক্ষিতে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমন হতে পারে যে কাম্য জনসংখ্যার বিন্দুটা চেঞ্জ হতে পারে। মনে করো 10 কোটি হলে সেখানে কাম্য জনসংখ্যা হতে পারে, আরো পরবর্তী বছর গিয়ে পরে আরো বাড়তে পারে, হ্যাঁ পরে মনে করো যে আরো হয়েছে, আরো কি হয়েছে মনে করো আরো উপরের দিকে চলে গেছে, মনে করো 20 কোটি হলে সেটা কাম্য জনসংখ্যা হইতে পারে। অর্থাৎ এই কাম্য জনসংখ্যাটাও কিন্তু পরিবর্তন হইতে পারে, সেটা এই তত্ত্বের মধ্যে বলা নাই, সেটাই বলা হয়েছে চলমান বিদ্যমানে। তারপর ততটা অব্যবহার, অর্থাৎ এটা যেমন বেশি ব্যবহার হয় না, এই তত্ত্বটা এমন বেশি ব্যবহার করে না এবং অবৈজ্ঞানিক, এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এগুলো বলছে আর কি, ঠিক আছে। এরপর আমাদের দুইটা এখানে জনসংখ্যা কাঠামোর বায়ুলিঙ্গ সম্পর্কে বলছে। বাংলাদেশে কি পরিমাণ মানুষ পুরুষ আছে, কি পরিমাণ নারী আছে। যেমন 2011 সালে আমরা যদি বলি পুরুষের সংখ্যা ছিল 100, যেখানে নারীর সংখ্যা নারীর সংখ্যা ছিল 100, পুরুষ সংখ্যা 100.5, তার মানে নারী কম পুরুষ বেশি ছিল। 2022 দেখা গেছে নারীর তুলনায় পুরুষ কমে গেছে। এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। কিয়ামত, ঠিক আছে, কিয়ামতের সময় একটা ছেলের পেছনে, একটা পুরুষের পেছনে 4 জন করে নারী হবে। হ্যাঁ, এই দেখছো নারীর সংখ্যা বেড়ে গেছে, পুরুষ সংখ্যা কমে গেছে, বুঝছো? ভালো হয়ে যাও। তারপরে চলে আসো গ্রাম এবং শহরের মধ্যে জনসংখ্যার কাঠামো যদি বলি, 2011 সালে গ্রামে আমাদের বসবাস করতে 71%, যেটা 2022 গিয়ে একটু কমে গেছে। তার মানে গ্রামের জনসংখ্যা কমতেছে, শহরে এটা চাপ বাড়তেছে, বুঝছো? এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে পেশাভিত্তিক জনসংখ্যা যদি বলি, বাংলাদেশে কৃষি ক্ষেত্রে জনসংখ্যার যে 100 জন যদি মানুষ আমি যদি বলি, বাংলাদেশে যে শ্রমশক্তি আছে 100 জন, তার মধ্যে কৃষি কাজ করে 40% মানুষ। এবং এটার অবদান কেমন? ওই যে বলছিলাম 11%-এর মতো এটার হচ্ছে অবদান বাংলাদেশের জিডিপিতে। আবার অকৃষি ক্ষেত্র যদি বলি, সেটা হচ্ছে প্রায় 59% মানুষ সেখানে নিয়োজিত আছে। আর এটা যদি আমরা কি বলি যে এটা যদি আলাদা আলাদা করে বলি, সেটা হচ্ছে 20% শিল্প ক্ষেত্রে নিয়োজিত মানুষ, আর 39% হচ্ছে সেবা ক্ষেত্রে নিয়োজিত। আর 20% আমি যদি বলি জিডিপিতে অবদান কেমন, সেটা হচ্ছে 37%-এর মতো জিডিপিতে অবদান, 37% অবদান রাখে, এবং সেবা ক্ষেত্রে অবদান রাখা হচ্ছে 51% আমাদের জিডিপিতে অবদান রাখে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের কৃষিতে কিন্তু জনসংখ্যা বেশি হলে অবদান কম, শিল্পতে আমাদের হচ্ছে জনসংখ্যাও কম কিন্তু অবদান মোটামুটি ভালোই আছে, আর সেবা ক্ষেত্রে জনসংখ্যা বেশি আছে, অবদানও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো এটা মনে রাখবা, এইখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা পাবাই। একটা হচ্ছে কৃষিক্ষেত্রে আমাদের জনসংখ্যা কত, অবদান কত, জিডিপিতে অবদান মানে কৃষির অবদান কত, আর শিল্প ক্ষেত্রে আমাদের কি পরিমাণ মানুষ নিয়োজিত আছে এবং সেটাতে অবদান কত, হ্যাঁ জিডিপিতে অবদান কত, সেবা ক্ষেত্রে কি পরিমাণ নিয়োজিত এবং অবদান কত, ঠিক আছে। এটা আমাদের পরীক্ষা আসবে। ওকে, এখান থেকে একটা পরীক্ষা পাবা। এরপর আসতেছে আমাদের ভাষাভিত্তিক জনসংখ্যা। বাংলাদেশে 99% মানুষ বাংলা ভাষা কথা বলে, আরেক পার্সেন্ট অন্য ভাষায় উর্দু, ফার্সি, ইংরেজি ভাষা কথা বলে। তারপর হচ্ছে স্বাভাবিক জনসংখ্যা, মানে সর্বাধিক জনবহুল হচ্ছে আমাদের ঢাকা, যেখানে প্রতি 1 বর্গ কিলোমিটারে 1700 জন বাস করে। যেমন আমাদের গড়ে হচ্ছে 1119 জন, আমরা আমাদের দেশে বাংলাদেশে জনসংখ্যা ঘনত্ব গড়ে হচ্ছে 1119, যেখানে ঢাকাতে হচ্ছে আবার বেশি, 10,066 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। আর বান্দরবানে হচ্ছে সবচেয়ে কম, 107 জন মাত্র প্রতি বর্গ কিলোমিটার কি করে বসবাস করে থাকে, ঠিক আছে। আর যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা হবে, ধনী সবচেয়ে ধনী জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। হ্যাঁ, আর সবচেয়ে গরিব যদি বলি, যে জেলাগুলো আছে সবচেয়ে গরিব, তার মধ্যে 5টা 10টা যদি জেলা বলি, তার মধ্যে 5টা হচ্ছে রংপুরে,
সো রংপুর হচ্ছে সবচেয়ে কি গরিব অঞ্চল আর কি বাংলাদেশের ক্ষেত্রে, আর সবচেয়ে ধনী হচ্ছে নারায়ণগঞ্জ, এটা মনে রাখবা। তারপর আছে বাংলাদেশের জনসংখ্যার কাঠামো যদি বলি, সরি বাংলাদেশের জনসংখ্যার আয়তন যদি বলি, বাংলাদেশ পৃথিবীতে হচ্ছে 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে, আর প্রথম হচ্ছে চীন, সরি প্রথম হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে চীন, এটা একটু মনে রাখবা, পরীক্ষা ভুলে যায় না। এখন কিন্তু জনসংখ্যা দিতে সবচেয়ে বেশি জনবল হচ্ছে ভারত, দ্বিতীয় হচ্ছে চীন। জনসংখ্যা ঘনত্ব এই যে একটু আগে বলছি 2011 সালে হচ্ছে 1015 জন ছিল, যেটা 2022 সালে কি 1119 জন হয়েছে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব। এরপর আস্তে আস্তে শিক্ষিতের হার, বাংলাদেশের 2011 সালে শিক্ষিতের হার ছিল মাত্র 57%, যেটা 2022 গিয়ে শিক্ষিতের হার হচ্ছে 74%, তবে পুরুষের শিক্ষিতের হার কিন্তু বেশি নারীর তুলনায়, ঠিক আছে। তো এখানে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষিতের হার কি কম, ঠিক আছে, ছেলেদের শিক্ষিতের হার কিন্তু বেশি, কারণ ছেলেদের বাধ্য হয়ে পড়াশোনা করতে হয়, ঠিক আছে, পড়াশোনা না করলে এরা বিয়ে করতে পারে না, সেজন্য, কারণ এরা চাকরি বাকরি করতে পারে না, সেটেল হতে পারে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক না, সবার ক্ষেত্রে সেম না, মানে বেশিরভাগের ক্ষেত্রে আর কি, সেজন্য। এবং মেয়েদের ক্ষেত্রে আবার অনেক ধরনের প্রতিবন্ধকতাও আছে, পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে পারিবারিক ভাবে সামাজিক ভাবে তাদেরকে সুযোগ দেওয়া হয় না, তো সে কারণে নারী শিক্ষার পার্সেন্টেজটা কম, ঠিক আছে। এরপর আসছে যে জন্মহার মৃত্যুহার যদি বলি, বাংলাদেশে প্রতি 1000 জনে জন্মগ্রহণ করে থাকে 19 জন, যেটা 2022 কি একটু কমছে, আর মৃত্যুহার হচ্ছে 5.5, যেটা 5.1 হচ্ছে, মানে মৃত্যুহারও কমছে। এরপর হচ্ছে আয়ুষ্কাল যদি বলি, বাংলাদেশে 2011 সালে আয়ুষ্কাল ছিল 69%, যেটা 2022 গিয়ে হয়েছে 72, তার মানে আয়ুষ্কাল বৃদ্ধি পাইছে। 2011 সালে বাংলাদেশের জনগণের প্রথম বিবাহের গড় বয়স ছিল পুরুষের ক্ষেত্রে 24 বছর, দেখছো, ওই যে বলছি এরা বিয়ে করতে পারে না, বুঝছো, এদের মানে বয়স 25 বছর না হলে, কারণ এটা সেটেল হতে পারে না 25 বছর আগে, সেজন্য। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18 বছর, 18.3, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে এত টেনশন নাই, ঠিক আছে, পড়াশোনা করলে তো ভালোই ভালো, পড়াশোনা না করলে কোনো সমস্যা নেই, বিয়ে দিয়ে দিবে, ঠিক আছে। এবং এটা মানে ফ্যামিলিতে কোনো প্রেশারে দিবে না যে তুমি পড়াশোনা করতেছো না, তোমার চাকরি বাকরি করতে হবে না, এরকম কোনো প্রেশার নাই, পড়াশোনা করতেছো না, একদম সোজা হিসাব হচ্ছে বিয়ে, ঠিক আছে। তো এটা আর কি 1914 সালে প্রথম আদমশুমারি হয়, এটা তো বলছিলাম, এবং লাস্ট হচ্ছে 2023 সালে হয়েছে, এই, ঠিক আছে। এরপর এখানে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রমগুলো আছে, বিভিন্ন কার্যক্রম আছে যেগুলোর মাধ্যমে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি, এই টাইপসের কিছু কার্যক্রম, বোঝা গেছে। স্যার একটু আসতে পড়ান, ওমা তোমরাই তো বলতেছো স্যার জোরে পড়ান, আবার বলতে স্যার একটু আসতে পড়ান, এখন আমি কই যাইতাম। দেওয়া হবে পিডিএফ দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে পিডিএফ, পাই যাবে তোমরা। কাম্যচিত্রটা কি বুঝে দিতাম, কাম্যচিত্র তো কিছুই নাই, কাম্য জনসংখ্যা চিত্র তো কিছুই নাই, যেটা পড়াইছি সেটাই, যেখানে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি হয় সেটা তো কাম্য জনসংখ্যা চিত্র নাকি। এই যে আমি যদি বলি এটা একটা চিত্র রাখছি, এই চিত্রের মধ্যে মাথাপিছু আয় যেখানে সবচেয়ে বেশি, সে অবস্থায় যে জনসংখ্যা সেটা হচ্ছে কি, মনে করি এই অবস্থায় 1000 টাকা আমাদের মাথাপিছু আয়, মাথাপিছু আয়, ঠিক আছে এটা। আর এর আগে মনে করা যায় মাথাপিছু আয় ছিল কত, 800, এটা আমার মাথাপিছু 800 ছিল। এরপরে আবারও মাথাপিছু আয় মনে করো যে এটা 2 কোটি, 6 কোটি অবস্থা মনে করো মাথাপিছু আয়টা কি আবার কমে গেছে। তো যেই পরিমাণ জনসংখ্যা হলে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি, এই যে মাথাপিছু আয়টা সবচেয়ে বেশি এখানে না, যে জনসংখ্যা অবস্থায় সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা, এটা না বোঝার কি আছে, এত আহামরি কি বললাম। কথা বুঝছি তো। আচ্ছা তাহলে এখানে আমাদের কি কি বলছে একটু শোনো, এখানে বলছে আমাদেরকে যে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম, কি কার্যক্রম নিচ্ছে সেগুলো একটু থিওরি গুলো পড়বা, যেমন এখানে পরিবার পরিকল্পনা কর্মসূচি, হ্যাঁ, তারপর যে শিশুদের নিকট শিক্ষা আকর্ষণীয়করণ, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক কর, এই ধরনের কাজ নিচ্ছে যাতে আমরা জনসংখ্যা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এরপর এখানে বলছে জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাটির কর্মসূচির কার্যকারিতা কেমন হচ্ছে সেগুলো, এগুলো একটু পড়ে দেখবা, ঠিক আছে। মানব সম্পদ উন্নয়ন, এটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পাচ্ছে বলে ভুল হবে, জনসংখ্যা অনেক যেহেতু বেশি হয়ে গেছে আমাদের জায়গার তুলনায় বা অঞ্চলের তুলনায়, যার কারণে আমাদেরকে এখন মানব সম্পদ উন্নয়ন করতে হবে, কারণ জনসংখ্যা আমরা জনসম্পদে রূপান্তর করতে না পারলে সেগুলো আমাদের জন্য লাইবিলিটিস হয়ে যাবে, উল্টা অ্যাসেট না হয়ে, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করতে হবে, আর সেটার জন্য এখানে বলতে
যে মানব সম্পদ বা জনসম্পদ, মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে আমরা বলি মানব সম্পদ উন্নয়ন বলে। ঠিক আছে, মানব হিসেবে গড়ে তোলাকে বোঝায়। সো মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা শুধুমাত্র তাদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষণ দিব এমন কিন্তু না। শিক্ষার প্রশিক্ষণ দিলে হবে না, তাদেরকে সুস্বাস্থ্যবান হইতে হবে। মনে করি আমরা মনে করি একটা দেশের মানুষের কি করলাম যে সবাইকে অনেক শিক্ষিত করলাম, মানে সবাই একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুঝছো, এত পড়াশোনা করতে 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 এরা একদম একদম হ্যাংলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এদেরকে জোরে ফু দিলে উড়ে যায়, ঠিক আছে, অথবা জোরে একটু মানে 2 নাম্বার 3 নাম্বার সংকেত দিলে মানে রাস্তা বাতাস বাইরে এরা কি করে, বড় বড় গাছ দেখে করে জড়ায় ধরে উড়ে না যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সেটা জনসম্পদ হইলো না। ঠিক আছে, সেজন্য স্বাস্থ্য সেবার দিকে মনে রাখতে হবে। তাহলে শুধু মানে দেখলে হবে না, কি শিক্ষা এবং প্রশিক্ষণ করলে হবে না, তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। ওকে, তো একটা দেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে কিনা সেটা আমরা 3টা জিনিস দেখলে বুঝবো। এক, আয়ুষ্কাল, মানে দেশে মানুষের আয়ুষ্কাল বাড়তেছে কিনা। যেমন ধর বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল বাড়তেছে, যেটা 69 থেকে কত হয়েছে, 11 সালে ছিল 69, যেটা 72 চলে গেছে, হ্যাঁ 2022 গিয়ে। এবং জ্ঞান অর্জন বা শিক্ষিতের হার, যেটা 11 সালে ছিল 57%, সেটা 2022 এসে কত চলে গেছে, 74% আমাদের শিক্ষিত হার গেছে। তার মানে এটাও বৃদ্ধি পাচ্ছে। তারপরে জীবনযাত্রার মান, জীবনযাত্রার মানটা এই দুইটা বৃদ্ধি পাচ্ছে, তবে হালকা হালকা। জীবনযাত্রার মানটা একটু কম হারে বৃদ্ধি পাচ্ছে। জীবনযাত্রার মান মানে কি, মনে করো যে একজন মানুষের ইনকাম 100 টাকা, একটা জিনিসের দাম 10 টাকা, তাহলে সে কয়টা কিনতে পারে, 10টা কিনতে পারে। একটা দেশের জিনিসপত্রের দাম 10 টাকা, সে 100 টাকা তার ইনকাম, তাহলে সে কিনতে পারে 10টা জিনিস। এটাকে বলা হয় তার জীবনযাত্রার মান, বা এটাকে আমরা প্রকৃত আয় বলে থাকি। তাহলে ওই দেশের ওই ব্যক্তির ইনকাম মনে করে বাড়তেছে, 100 থেকে 150 টাকা হয়েছে ইনকাম, কিন্তু এই দ্রব্যগুলোর দাম 10 থেকে 50 টাকা হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ইনকাম বাড়তেছে, ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দাম এর চেয়ে বেশি হারে বাড়তেছে, যার কারণে সে এখন কিনতে পারতেছে 3টা জিনিস। কয়টা জিনিস, 3টা জিনিস কিনতে পারতেছে। তার মানে আগে যেটা কিনতে পারতো, আগে যতটা কিনতে পারতো তার চেয়ে কম কিনতে পারতেছে। এটাকে বলা হয় জীবনযাত্রার মান কমে যাচ্ছে। উল্টা আয় বাড়তেছে, ঠিক আছে, মাথাপিছু আয় বাড়তেছে, কিন্তু জীবনযাত্রার মানে তোমার কি তোমার যে দ্রব্যের দাম সেটাও বৃদ্ধি পাচ্ছে, তবে অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে আর কি। আয়ের তুলনায় জিনিসের দাম বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য মাথাপিছু আয় কমে যাচ্ছে। সরি, মাথাপিছু আয় বলতেছি, তোমার জীবনযাত্রার মান কমে যাচ্ছে বা প্রকৃত আয় কমে যাচ্ছে, সেটাকে বলা হয় জীবনযাত্রার মান। অর্থাৎ একটা দেশের মানুষ কি পরিমাণ দ্রব্য ইউটিলাইজ করতে মানে ভোগ করতে পারতেছে, সেটাকে আমরা জীবনযাত্রার মান বলে থাকি। কথা বোঝা গেছে? ওকে, তাহলে এটা গেল মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় সেটা আমরা পড়লাম। তো এটা একটু মনে রাখবা, পরীক্ষা আসবে এটা। আর মানব সম্পদ উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি, যেমন ধর শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণে কাজ করতে হবে। তারপর হচ্ছে নারী শিক্ষা, হ্যাঁ সরি আবাসন, আবাসন মানে হচ্ছে আমাদেরকে যেখানে যাদের থাকার জায়গা না তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া। তারপর হচ্ছে নারী শিক্ষা, ঠিক আছে, নারী শিক্ষা উন্নয়ন। তারপর শিশু শিক্ষার উন্নয়ন কাজ করতে হবে, ঠিক আছে, শিশু শিক্ষার উন্নয়ন কি করতে হবে, কাজ করতে হবে। এগুলো সবগুলো হচ্ছে মানব সম্পদ উন্নয়নের কাজ আর কি। এরপর মানব সম্পদ উন্নয়নের বাংলাদেশের উপায় কেমন আমরা করতে পারবো মানব সম্পদ, যেমন শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে, খাদ্য এবং পুষ্টিকর সেবার মাধ্যমে, জীবনযাত্রার মান বৃদ্ধির মাধ্যমে, কর্মসংস্থান বৃদ্ধি, এগুলো সকলে একটু পড়ে দেখবা আর কি, ঠিক আছে। এরপর বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির গুরুত্বগুলো কি, এগুলো একটু পড়বা। লাস্ট হচ্ছে আমাদের আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান কাকে বলে। যেহেতু আমাদের জনসংখ্যা বেশি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, এই জনসংখ্যাকে এখন আমাদের কি করতে হবে, যে জনসংখ্যা এখন আমাদেরকে যেহেতু অনেক বড় প্রবলেম, বেশি হয়ে যাওয়ার কারণে বেকারত্ব বেড়ে গেছে, তো এটার জন্য আমাদেরকে এখন আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান হইতে হবে। তাহলে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান মানে কি, নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। কিসের মাধ্যমে, নিজের যে জ্ঞান বুদ্ধিমত্তা সেগুলোকে কাজে লাগিয়ে নিজে নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আমরা বলি আত্মকর্মসংস্থান। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি বলতে পারি যে আত্মকর্মসংস্থান বলতে আমরা বুঝতে পারি যে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, ঠিক আছে। তো যেমন ধর এই যে পড়ালেখার কথা বলো, পড়ালেখা একদম 2020 সালের অক্টোবরে, 2020 সাল অক্টোবর থেকে পড়ালেখার যাত্রা শুরু। সো 2020 সাল অক্টোবরে একদম প্রথম হচ্ছে মানে ইনিশিয়েটিভ নিই আমি আর কি। সো এবং 2020 সাল অক্টোবর থেকে এটাতে আমি প্রথমে ভিডিও দেওয়া শুরু করি ইউটিউবে এবং ফেসবুকে। দিদি আস্তে আস্তে শিক্ষার্থীরা পছন্দ করা শুরু করে, এরপর আমরা আস্তে আস্তে লাইভ ক্লাস নিই, তারপর কোর্স দেওয়া শুরু করি। এভাবে করতে করতে আস্তে আস্তে এখন পড়ালেখা একটা অনেক বড় একটা অফিস আছে, এবং এখানে যারা এমপ্লয়ি আছে
4-5 জন এমপ্লয়ি আছে যারা কি করতেছে, মানে ফিক্সড চাকরি করতেছে। এরপর এখানে টিচার আছে প্রায় 15-20 জন, অফলাইন অনলাইন মিলে প্রায় 25 জনের মতো হবে। সো টিচাররা এখানে ক্লাস নিচ্ছে। আলটিমেটলি বলতে গেলে পড়ালেখা আমার তো একটা কর্মসংস্থান হয়েছে, মানে আমার একটা ইনকামের সোর্স হয়েছে, এখান থেকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। পাশাপাশি আরো 10 জন, আরো 20 জন, আরো 25 জন, 30 জন মানুষের কি হয়ে আছে, একটা ইনকামের সোর্স হয়েছে, বা বলতে পারো আরো 30 জন মানুষের একটা ইনকামের অংশ হয়েছে, বা একটা ফ্যামিলিকে সাপোর্ট করার মতো একটা জায়গা হয়েছে। এটা হচ্ছে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থানের সুবিধা। যে তুমি যদি একটা চাকরি করো, মনে করো তুমি একটা বড় চাকরি পাইছো আর কি হবে, তোমাকে দিয়ে কি হবে? দেশের কোনো উন্নতি হবে না। আমি বলবো তোমাকে দিয়ে দেশের কোনো উন্নতি হবে না, কারণ তুমি আর 10টা মানুষের ইনকাম বাড়াতে পারো নাই, আর 2টা মানুষের ইনকাম বাড়াতে পারো নাই। তুমি মনে করো অনেক বড় ম্যাজিস্ট্রেট হয়েছো আর অনেক বড় কিছু হয়ে গেছো, তোমার দিয়ে কোনো কাজ নাই। আমি বলবো যে তুমি দেশের জন্য কোনো ধরনের কিনা অ্যাসেট না। কেন? কারণ তুমি আর 2টা মানুষের ইনকাম বাড়াতে পারতেছো না, তুমি তোমার ইনকাম বাড়াতে পারতেছো। তুমি তোমার ইনকাম বাড়াতে পারে তোমার ফ্যামিলিকে তুমি সাপোর্ট করতে পারছো। তুমি আর 2টা ফ্যামিলিকে সাপোর্ট করার মতো তোমার কি নাই, যে তুমি আর 2 জন মানুষকে তুমি এমপ্লয়েড করতে পারতেছো না, কারণ তোমার তো সে পাওয়ার নাই, তুমি সেটা করতে পারবে না। সেজন্য আত্মকর্মসংস্থান প্রয়োজন, যেখানে তোমার 8-10টা ফ্যামিলি কি হবে, যে তোমার কাছ থেকে উপকৃত হবে, বা ওইটার মাধ্যমে উপকৃত হবে। ঠিক আছে, কাজ করার মাধ্যমে উপকৃত হবে। বোঝা গেছে? সেজন্য হচ্ছে আত্মকর্মসংস্থান প্রয়োজন, যেখানে ওভার ক্রাউডেড যে দেশগুলো। বোঝা গেছে? তো আমাদের ক্ষেত্রে যে মনে রাখতে হবে, আমরা সবাই পড়াশোনা করে কি হতে চাই? অফিসার্স হতে চাই, তাই না? যেমন আমাদের যে জেনারেল পড়াশোনা, সেটা আমরা সবাই কি হতে চাই? এই যে আমরা সবাই জেনারেল পড়াশোনা করে লক্ষ লক্ষ মানুষ সবাই আমরা অফিসার হতে চাই। এখন অফিসার হতে চাচ্ছি যে না, আমি যদি বলি একটা কোম্পানিতে 100 জন মানুষ কাজ করে, তার মধ্যে 10 জন কিন্তু অফিসার, যারা অফিসে বসে কলমের খোঁচা দিয়ে এসি রুমে বসে টাকা ইনকাম করতেছে 10 জন। বাকি 90 জন কিন্তু ফিল্ডে কাজ করে। ফিল্ড মানে হচ্ছে কারখানায় বা মার্কেটে কাজ করতেছে। তো এই জায়গাটাতে আমাদের লাইন নাই, মানুষের এত লাইন নেই। এখানে লাইন আছে একদম কম। কারণ কি, এখানে তোমার একটা অভিজ্ঞতা লাগে, এখানে একটা বাস্তবিক তোমার এক্সপিরিয়েন্স লাগে। যেমন আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা জানি 2 ধরনের পড়াশোনা বাংলাদেশে হয়। একটা হচ্ছে জেনারেল লেভেলের পড়াশোনা, যেটা আমরা পড়তেছি, আর হচ্ছে কারিগরি মানে কি, যারা তোমার কি করে, যে তোমার এই টেকনিক্যালে পড়ে, যে কারিগরি পলিটেকনিক্যালে পড়ে। তো টেকনিক্যালে যারা পড়াশোনা করে তারা তো কম মানুষ, হ্যাঁ, এবং তারা এখানে ঢুকে যাচ্ছে। এখানে আরো অনেক ভ্যাকেন্সি আছে, অনেক মানুষ এখানে দাঁড়াতে পারবে। কিন্তু এখানে যেটা হইছে, এখানে 10 জনের মধ্যে তো সবাই ঢুকতে পারতেছে না। এখানে বেকারত্বের টাল 26 লক্ষ বেকার। হ্যাঁ, শিক্ষিত বেকার, এমনি এমনি না, আবার শিক্ষিত। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সবচেয়ে বেশি বেকার কোন শ্রেণীর মানুষের মধ্যে? বেকারত্ব সবচেয়ে বেশি হচ্ছে শিক্ষিত শ্রেণী, আর অশিক্ষিতের মধ্যে কোনো বেকার নাই। এরা কিন্তু ছোটবেলা থেকে কোনো একটা কাজে নিয়োজিত হয়ে যায়, তাদের মধ্যে কোনো বেকার নাই। শিক্ষিতের মধ্যে একটা মানে সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, বুঝছো? এদের আত্মসম্মান বেড়ে যায়, এরা যে কোনো কাজ করতে পারে না, সেজন্য সেখানে বেকারত্বের হার সবচেয়ে বেশি। তো যেটা বলছিলাম, যে বাংলাদেশে যেহেতু অনেক বেশি কি, আমরা সবাই অফিসার হতে চাচ্ছি, সেজন্য এখানে বেকারত্বের একদম ঢল লেগে গেছে। এই বেকারত্বের ঢল থেকে মুক্ত পেতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান হইতে হবে। নিজেও প্রতিষ্ঠান বানাও, নিজে উপরে থাকো, ঠিক আছে, আরো 10 জন মানুষকে কর্মসংস্থান করবে। ক্লিয়ার? আমরা কি বুঝছি? তাহলে আত্মকর্মসংস্থান কি সেটা আমরা বুঝলাম। এরপর আসলে আত্মকর্মসংস্থানের করণীয় কি এবং উপায়, মানে এটার গুণাবলীগুলো কি, মানে একজন আত্মকর্মসংস্থান কি গুণ থাকে, এগুলো তোমার কাছে আছে কিনা দেখো। দূরদৃষ্টি, সঠিক কর্ম পরিকল্পনা, আত্মনিবেদন, মানে নিজের প্রতি একটা আত্মনিবেদন থাকতে হবে, কঠোর অধ্যবসায় ধৈর্য থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, ইতিবাচক মনোভাব, নিজের ভালো লাগা, লেগে থাকা, প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত খুঁজে নেওয়া। হ্যাঁ, এই সবগুলো থাকলে তখনই তুমি কি হইতে পারবা, তুমি কর্মসংস্থান বা স্বকর্মসংস্থান তুমি করতে পারবা, হইতে পারবা। ঠিক আছে, এন্টারপ্রেনার হইতে পারবা। বোঝা গেছে? এই লেক্স জয় নাইদু, এই তুমি কে রে? এই সবাই রে ইয়া মারতেছ, অ্যাংরি এক মারতেছ। অ্যাংরি মারলে বেটা ইয়া হয়ে যায়, পেজের রিস্ক কমে যায়।
মারিস না, মারিস না। একদিন তো মরেই যাবো, এত পরে কি হবে। শেষ, চ্যাপ্টার শেষ। আমরা তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার শেষ তো, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে ক্লাস শেষ করলাম। আগামীকালকে আমরা সপ্তম অধ্যায় পড়বো বিকাল 3:30 হ্যাঁ, সপ্তম অধ্যায় পড়বো, এবং রাতে আমাদের কোটি টাকার যে সাজেশন ক্লাস, সেই সাজেশন ক্লাসটা হবে। বুঝা গেছে? ক্লিয়ার? সো আমরা তাহলে শেষ করতেছি ক্লাস, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।